আজ হচ্ছে 14 তারিখ, তাই তো? 14/8/2025। আমরা পড়ছিলাম পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহের বেসিক্যালি আমরা কিছুই পড়িনি। আমরা কাকে বলে সেটা পড়েছিলাম। যে হোয়াট ইজ পরিবর্তী প্রবাহ সেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। বিভিন্ন গ্রাফ দেখিয়ে আমরা বলেছিলাম যে পরিবর্তী প্রবাহ হতে গেলে কারেন্টের ডাইরেকশনটা একবার বাম থেকে ডান, একবার ডান থেকে বাম হতে হবে। বা যদি উপর নিচে প্রবাহী থাকে তাহলে একবার উপর থেকে নিচ, একটা নিচ থেকে উপরে হতে হবে। তার মানে সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে। এইটুকুই খালি আমরা পড়েছিলাম যে পরিবর্তী প্রবাহ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কারেন্টের দিকটা, কারেন্টের দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। তার মানে আমরা বিভিন্ন ধরনের আমরা ছবি এঁকেছিলাম, আই ভার্সেস টি। তাতে আমরা দেখেছিলাম এরকম সাইন ধর্মী হতে পারে, তারপর তোমার এরকম হতে পারে, এটা হতে পারে ত্রিভুজ আকার হতে পারে, বিভিন্ন ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে, বিভিন্ন ধরনের। কিন্তু একটা পজিটিভ পার্ট থাকলে একটা নেগেটিভ পার্ট থাকবে, এরকম ধরনের প্রবাহ হলে তাকে আমরা পরিবর্তী প্রবাহ বলেছি। আর আজকে আমরা পরিবর্তী প্রবাহ কি করে তৈরি হয় সেগুলো সম্বন্ধে আমরা আইডিয়া ক্লিয়ার করব। এবং কি করে সৃষ্টি করা যায় তার আগে আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা আরেকবার বুঝবো। কারণ এখানে দেখতে পাচ্ছি পরিবর্তী প্রবাহের জন্য আমাদের ডাইরেকশনটা ইম্পর্টেন্ট কারেন্টের। এই যে পরিবর্তী প্রবাহ পুরোটাই তড়িৎ চুম্বকীয় আবেশ, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, তড়িৎ চুম্বকীয় আবেশ, সেই আবেশ এর উপর নির্ভরশীল, উপর নির্ভর করেই তোমার এসি তৈরি হয়। এসি বলতে অল্টারনেটিং কারেন্ট তৈরি হয় বা অল্টারনেটিং ভোল্টেজ তৈরি হয়। তার মানে এখানে হচ্ছে দুটো জিনিস, একটা পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ একটা হয়, আর একটা হয় পরিবর্তী বিভব। এটাকে আমরা বলি এসি, অল্টারনেটিং কারেন্ট। এটাকে আমরা বলি এভি, অল্টারনেটিং ভোল্টেজ। এই যে ভোল্টেজটাও চেঞ্জ করতে হবে, কারণ ওহমের সূত্র অনুযায়ী বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে কারেন্ট যাবে। তার মানে যে জিনিসটা কিছু সময় আগে যে পয়েন্টে বিভব বেশি ছিল পাশের পয়েন্টের তুলনায়, খানিক কিছুটা সময় পরে, একটা অর্ধেক পর্যায়কাল পরে দেখা যাবে যে যেটা বেশি ছিল তার কম হয়ে গেছে, যার কম ছিল তার বেশি হয়ে গেছে, তা কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বিভবও প্লাস মাইনাস হবে, কারেন্টটাও যদি আমরা ডাইরেকশনের সাথে এটাকে প্লাস মাইনাস ধরি তাহলে প্লাস মাইনাস হবে। এবার এগুলো তৈরি হয় কি করে? তৈরি হয় শুধুমাত্র এই তড়িৎ চুম্বকে আবেশ সৃষ্টি করা, আবেশ সৃষ্টি করে যেটা আমরা ইএমএফ তৈরি করি, সেই ইএমএফ সৃষ্টি করার যে প্রসেস, সেই প্রসেসেই কিন্তু আমাদের পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয়। এবার তার জন্য ডাইরেকশনটা আমার জানা দরকার। আর আমরা জানি যে এই তড়িৎচুম্বকীয় আবেশে যে ইএমএফ তৈরি হয় সেই দিকটা আমরা জানতে পারি কোন নিয়ম দিয়ে? সেটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দিয়ে আমরা জানতে পারি। ফ্লেমিং এর ডান হস্তের নিয়ম দিয়ে আমরা জানতে পারি। সেটা কি বলছে? সেটা বলছে যে ডান হাতের 3টে আঙুল আছে। ডান হাতের 3টে আঙুল কি কি? এই ধরে নাও 3টে আঙুল আছে। ডান হাতের 3টে আঙুল, তার মধ্যে এইটা ধরে নাও মধ্যমা, সরি, এইটা ধরে নাও মধ্যমা, মধ্যমা, এইটা ধরে নাও তর্জনী, আর এইটা ধরে নাও বৃদ্ধাঙ্গুষ্ঠ, মানে বুড়ো আঙুল। যদি তিনটেকে সমকোণে আমরা বাঁকাই তাহলে বলছে বৃদ্ধাঙ্গুষ্ঠর ডাইরেকশনে যদি তারটা, তড়িৎবাহী তার যদি এইদিকে মুভ করে,
তড়িৎবাহী তার যদি এদিকে ভি ভেলোসিটিতে মুভ করে, তর্জনী বরাবর যদি চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে এই বরাবর আমি কারেন্ট পাবো। এটা পাবো। এই কারেন্টটা কিসের জন্য পাবো? তার মানে কারেন্টের এইদিকে ডাইরেকশন হবে প্লাস, ভোল্টেজের এইদিকে ডাইরেকশন হবে মাইনাস। এইদিকে আমি তড়িৎ ক্ষেত্র বা কারেন্ট পাবো। বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে আমরা কারেন্ট পাবো। যেহেতু ইএমএফ এর ক্ষেত্রে, তড়িৎ চুম্বকের আবেশের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মোশনাল ইএমএফ। তোমরা মনে করে দেখো, মোশনাল ইএমএফ পড়েছিলাম, যেটাকে আমরা বলেছিলাম গতীয় তড়িৎচালক বল। গতীয় তড়িৎচালক বল কি বলেছিলাম? যে কোনো একটা রড বা দণ্ড, পরিবাহী দণ্ড যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি বেগে মুভ করে, এবং যদি এখানে কিছু একটা চৌম্বক ক্ষেত্র কোনো একটা ডাইরেকশনে থাকে, তাহলে তার মধ্যে একটা তড়িৎ বিভব সৃষ্টি হয়। তার তড়িৎ বিভব সৃষ্টি হলে সেখানে একটা কারেন্ট তৈরি হবে। এবং আমরা দেখেছি এরকম যদি ক্রস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, এই দিকটা হয় প্লাস, এই দিকটা হয় মাইনাস, তার মানে কারেন্টটা এর মধ্যে দিয়ে কারেন্টটা যাবে এইভাবে ওপর থেকে নিচে। সেই যে নিয়মটা, সেই নিয়মটা ফ্লেমিং এর ডান হস্তের নিয়ম দিয়ে আমরা প্রমাণ করতে পারি। তোমরা একটু দেখে নিও যে আমরা প্রমাণ করবে যে এই যে ডাইরেকশনটা মোশনাল ইএমএফ এর, এটা ধরে নাও তড়িৎবাহী তার, তড়িৎবাহী নয় তো, এটা পরিবাহী দণ্ড। সরি, আগের পাতায় যেটা লিখেছিলাম ওখানে পরিবাহী দণ্ড হবে। এই যে তিনটে আঙুল লিখেছিলাম, এটা মধ্যমা, এইটা তর্জনী, আর এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে পরিবাহী দণ্ডের গতি। তড়িৎবাহী তার বলেছিলাম, ওটা তড়িৎবাহী তার নয়, পরিবাহী দণ্ডের গতি। আর তর্জনী বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি। আর এইটা হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা কি পাবো? হয় আমি তড়িৎচালক বল পাবো, আর যেহেতু পরিবাহী তার মানে আমি একটা প্রবাহ পাবো। তাহলে এই বরাবর পাবো আমি প্রবাহ। আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহ যেটা পাবো, তার এটা পাবো। এই যে লটা, এটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ডান হাতের নিয়ম। দেখো এখানে আমরা প্রমাণ করতে পারবো, যদি আমরা আগে দেখেছি যে এটা যদি ক্রস হয় ম্যাগনেটিক ফিল্ডটা, আর এটা পরিবাহী দণ্ড যদি হয়, সেক্ষেত্রে যদি এটা ভি বেগে মুভ করে, যদি ভি বেগে মুভ করে, তাহলে আমরা দেখেছি এই দিকটা হয় পজিটিভ, এই দিকটা হয় নেগেটিভ। সেটাও কিন্তু আমরা, তার মানে কারেন্টটা আমি এই বরাবর পাচ্ছি। এটা কি ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের সাথে তোমরা এই দুটোকে তুলনা করতে পারছো? দেখো তুলনা করে। ডান হাত নাও, ডান হাতের তিনটে আঙুল নাও। প্রথমে তর্জনী, মানে বুড়ো আঙুলের পরে যে আঙুলটা আছে সেটাকে একদম বইয়ের পারপেন্ডিকুলার ডাইরেকশনে দাও, তার মানে একদম নিচে গুজে দাও। বুড়ো আঙুলটাকে যেদিকে ভেলোসিটি হচ্ছে সেই বরাবর দাও। তাহলে কারেন্ট কোন দিকে পাচ্ছ? উল্টো পাচ্ছি? দেখতো। ডান হাতে লটা একবার দেখে নি। দুটো তো পাওয়া উচিত নয়। দাঁড়াও। চুম্বক ক্ষেত্র, প্রবাহী গতি, উন্মুখ। ক্রস, ক্রস মানে নিচের দিকে চুম্বক প্রবাহ, বুড়ো আঙুল মানে গতি, ইএমএফ হচ্ছে উপরের দিকে।
হুম, পজিটিভ নেগেটিভ ডান দিকে ভি। তোমরা 486 পাতা বার করো, পেজ 486 বার করো। দেখো 486 পেজে তোমার গতি ও তড়িৎচালক বল দেওয়া আছে। 487 পেজে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বলা আছে। এটা তো হয়, আমরা দেখেছিলাম ইলেকট্রনের মোশন দিয়ে দেখেছিলাম, এদিকটা পজিটিভ হয় এদিকটা নেগেটিভ হয়। এবার এটা একটু 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 তোমরা চেক করে নিও যে দুটো ম্যাচ করছে কিনা, একটু ভালো করে ভেবে নিও। আমিও দেখে নেবো। দে শুড ম্যাচ, দুটো একদম ম্যাচ করা উচিত। তর্জনী, তর্জনী, ধাঙ্গুষ্ঠ উপরের দিকে হচ্ছে তো। হুফ, ধর আমি আরেকবার দেখে নিই। ধরে নাও এদিকে ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে, আমি বইয়েরটা দেখে 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 ওইটাকে পজিটিভ এটাকে নেগেটিভ বসিয়েছিলাম। এবার আমরা দেখার চেষ্টা করি, এইটা ধরে নাও পরিবাহী, তাহলে পরিবাহীর মধ্যে ইলেকট্রন থাকবে, তাহলে ইলেকট্রনটাও এইদিকে মুভ করছে ভি বেগে। এই দিকটা ধরে নাও এক্স অ্যাক্সিস, এই দিকটা ধরে নাও ওয়াই অ্যাক্সিস, আর এইটা ধরে নাও জেড অ্যাক্সিস, উপরের দিকটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখানে যেটা আছে বি সমান বি জিরো ইন্টু মাইনাস জেড অ্যাক্সিসে আছে। ওকে, ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটি ভিটা আছে ভি জিরো, এটা ভি জিরো বেগ ধরছি, ভি জিরো ইন্টু এক্স ক্যাপ, এই ডাইরেকশনে আছে। কিউ যেটা আধান ইলেকট্রনের জন্য, এটা হচ্ছে নেগেটিভ আধান মাইনাস ই। তাহলে এফ এম যেটা হবে, ম্যাগনেটিক ফোর্স যেটা হবে, সেটা হবে কিউ ইন্টু ভি ক্রস বি। তার মানে হচ্ছে মাইনাস ই ইন্টু ভি জিরো এক্স ক্যাপ ক্রস বি জিরো মাইনাস জেড ক্যাপ। তাহলে এইটা করার জন্য মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, তাহলে ই, ই ভি জিরো, ভি জিরো বি জিরো এক্স ক্যাপ ক্রস জেড ক্যাপ। এই মাইনাস এই মাইনাসে হয়ে গেল পজিটিভ। তাহলে দেখো, দেখো এক্স ক্রস জেড, আমরা জানি এক্স ক্রস ওয়াই যদি হয় তাহলে হয় জেড, ওয়াই ক্রস জেড যদি হয় তাহলে হয় এক্স, জেড ক্রস এক্স যদি হয় তবেই হয়, জেড ক্রস এক্স হলে তবেই হয় ওয়াই। তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই ক্যাপ। তাহলে এটা মাইনাস ই ভি জিরো বি জিরো মাইনাস ওয়াই ক্যাপ। তার মানে ইলেকট্রন এই দিকে না গিয়ে নিচের দিকে আসবে। তাহলে ইলেকট্রনটা নিচের দিকে যদি আসে, তাহলে ইট উইল বি নেগেটিভ অ্যান্ড ইট উইল বি পজিটিভ। তাহলে ছবি যেগুলো দেওয়া আছে 486 পেজে, সেগুলো সব একদম সেম। আমি একবার ভেবে নিচ্ছি, ভেবে নিয়ে তোমাদের বলবো। বাট ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অনুযায়ী তোমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যদি তর্জনী করে, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। ওকে, আমরা দেখছি তাহলে, এটা একটু চেক করে নিই। ইলেকট্রন যেদিকে ফ্লো হচ্ছে তার বিপরীত দিকে কারেন্ট যাবে। না না না, এটা তো ম্যাগনেটিক ফোর্স হচ্ছে, ম্যাগনেটিক ফোর্সের জন্য ইলেকট্রন গুলো নিচে যাবে। তার দরুন তড়িৎ ক্ষেত্র যেটা সৃষ্টি হবে, দেখো এটা যেটা আমরা পুরোটা কমপ্লিট যেটা বলেছিলাম, সেটা হচ্ছে যে এই বরাবর যখন যাবে তোমার ভি বেগে, তখন ইলেকট্রন গুলো এইদিকে জমা হবে বলে নেগেটিভ হবে এইদিকে। তাহলে ইলেকট্রন
আচ্ছা, ইলেকট্রন যদি এইদিকে যায় তাহলে আমার তড়িৎ ক্ষেত্র তার উল্টো করতে হবে, তার মানে ওটাকে সমান করার জন্য। তাহলে এটা প্লাস, এটা মাইনাস করে, না, তড়িৎ ক্ষেত্র যদি ইলেকট্রনের জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? তাহলে এইদিকে অ্যাকচুয়ালি হচ্ছে কিউ ভিবি হচ্ছে, আর এইদিকে তোমাকে কিউ ই করতে হবে। ইলেকট্রন যেহেতু তোমার নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কিউ ইন্টু ই, এটাকে নিচে নিয়ে টাকা, তাহলে তো এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা এদিকেই হবে, এদিকটা ইলেকট্রিক ফিল্ড হবে। তার জন্যই যেটা হয়, এই দিক দিয়ে যদি আমার কারেন্ট যায় তবেই তো সেই কারেন্টটা আমার এই দিক দিয়ে যাবে। ঠিক। দেখো এইখানে বাঁ দিকের একটা চিত্র দেখো, তুমি চিত্র নাম্বার 1.12, প্রিয়ন্তন ঠিকই বলেছো, একদম পারফেক্ট ঠিক বলেছো, একদম পারফেক্ট ঠিক বলেছো। দেখো এই যদি আমি 1.12টা দেখি, 1.12টা যদি দেখি, 1.12 যে পেজে চিত্র আছে 486 পেজে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যদি এটা হয়, এটাকে আমরা পজিটিভ, এটাকে নেগেটিভ ধরেছি, এটা পোটেনশিয়াল পজিটিভ নেগেটিভ নয়। পোটেনশিয়াল অ্যাকচুয়ালি এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ হলে তো ইলেকট্রন গুলো ঝপাঝপ এদিকে অ্যাট্রাক্টেড হবে। ইলেকট্রন ঝপাঝপ অ্যাট্রাক্টেড হলে তাহলে ইলেকট্রন ডিপোজিট হবে, তার জন্য একটা ইএমএফ তৈরি হবে। সেখানে যে কারেন্টটা দিচ্ছে, এখানে যে কারেন্টটা দিচ্ছে সেই কারেন্টটা কিন্তু এইরকম কারেন্ট দিচ্ছে, এবং সেটা ট্রু। এইভাবেই কিন্তু কারেন্টটা বাইরের দিকে হয়, এটাকে পজিটিভ ধরা হয়, এটা নেগেটিভ ধরা হয়, ব্যাটারি হিসেবে ধরা হয়। ইএমএফ তো, ইএমএফ ব্যাটারি হিসেবে ধরা হয়, এবং আমরা জানি একটা ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্টটা নেগেটিভ থেকে পজিটিভের দিকেই যায়। তাহলে এটাকে যদি ব্যাটারি হিসেবে ভাবি, নতুন জেনারেট করছে, তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে তুমি যদি দেখো কোন একটা যদি রোধ থাকে, আর রোধ থাকে, তাহলে বাইরে কারেন্টটা এরকম ডাইরেকশনে যায় ঠিক কথায়, কিন্তু ভেতরে কিন্তু এই বরাবর কারেন্ট যায়, তার মানে এইদিকে আসছে ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। কারণ সেই অনুযায়ী এটা ম্যাচ করছে। এখানে কনফিউজিং যেটা, আমি এই ছবিটা দেখে যেটা গন্ডগোল করে ফেলেছিলাম সেটা হচ্ছে যে পি আর কিউ যেটা বইয়ে দেওয়া আছে, এই বিভব পার্থক্যে পজিটিভ আমি বলে দিয়েছিলাম উপরটাকে, নেগেটিভ নিচেরটাকে। কিন্তু বেসিক্যালি পজিটিভ নেগেটিভ হলেও এটা যেহেতু একটা ব্যাটারির ন্যায় আচরণ করছে, তাই কারেন্টের ডাইরেকশনটা কিন্তু ব্যাটারির মধ্যে বিপরীত হয়, এবং সেই সেই ডাইরেকশনটা তোমাদের দেখলে বাদবাকিগুলো ম্যাচ করে যাবে। এর মধ্যে কিন্তু কোনো কনফিউশন রেখো না। এটা কি আমি আরেকবার বলে দেবো, না ক্লিয়ার হলো? বলো নীলিমা, বলো ক্লিয়ার হয়েছে? সৃজন, বুঝতে পেরেছিস? প্রিয়ন্তন, প্রিয়ন্তন বুঝেছো? আমি একদম একদম গুছিয়ে আমি ব্যাপারটা বলে দিচ্ছি। আমি ম্যাচ করেনি এরকম তো কোনোদিন হয়নি। আমি খুব ঘাবড়ে গেছি যে কেন ম্যাচ করলো না। দেখো এখানে একদম সিম্পলি মোশনাল ইএমএফ, এই ফান্ডার উপরেই কিন্তু আমাদের পুরোটা ডিপেন্ড করছে। মোশনাল ইএমএফ যেটা রয়েছে, যেটাকে আমরা গতীয় তড়িৎচালক বল বলি, সেখানে আমরা এই যে যে একটা রড রয়েছে, এটা যদি ভি বেগে মুভ করে, এটা মেটালিক, ভি বেগে মুভ করে, এবং এখানে যদি ক্রস ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে এখানে এখানে রেজাল্টে বলছে, রেজাল্ট বলছে এটা যদি এবি দণ্ড হয়, তাহলে এবি দণ্ডের মধ্যে, এবি দণ্ডের দুই প্রান্তে তড়িৎ চালক বল আবিষ্ট হয়। তাহলে যদি তড়িৎ চালক বল আবিষ্ট হয়, তাহলে আমরা এটাকে একটা ব্যাটারি হিসেবে ধরতে পারি।
তার মানে এই দিকটা যে পজিটিভ হচ্ছে, এই দিকটা যে পজিটিভ হচ্ছে সেটা ট্রু, এই দিকটা যে নেগেটিভ হচ্ছে এটা ট্রু। এ প্রান্ত হচ্ছে পজিটিভ, দিস ইজ ট্রু। বি প্রান্ত হচ্ছে নেগেটিভ, দিস আর ট্রু। কিন্তু এটা যদি ব্যাটারির ন্যায় আচরণ করে, তখন আমাকে তো এইটার দিকে আমি তুল্য মূল্য যদি একটা ব্যাটারি ভাবি, তাহলে এটা হচ্ছে এরকম হবে। তাহলে এবার দেখো, ব্যাটারির যদি কোনো একটা বাহ্যিক রোধের সাথে যদি কানেকশন আমি দেখি, বাহ্যিক কোনো রোধের সাথে কানেকশন দেখি, আর তার সাথে সাথে এই যে এবি দণ্ডটা আছে, এবি দণ্ডটা যেটা মুভ করছে ভি বেগে, এখানে ক্রস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে, এবং তার সাথে যদি আমি একটা কোনো কানেকশন ধরি, এখানে একটা রেজিস্ট্যান্সের কানেকশন ধরি, তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, কারেন্ট কিন্তু এই দিক থেকে এই দিকে এসে এই দিকে ফ্লো করবে বাইরে। যেমন এটা পজিটিভ এটা নেগেটিভ হলে এই দিক থেকে এসে এই দিক থেকে এসে এই দিকে ফ্লো করবে। কিন্তু এবার প্রশ্ন যদি করি ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, সেটা হচ্ছে উল্টো দিকে, মাইনাস থেকে পজিটিভের দিকে। সিমিলারলি এই এবি দণ্ডের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, এই দিকে যাবে, ওপর দিকে যাবে। তাহলে আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা একদম প্রপারলি জাস্টিফাইড হচ্ছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এখানে একটা তড়িৎ চালক বল সৃষ্টি হয়। সো উই ক্যান থিঙ্ক এবি রড অ্যাজ এ ব্যাটারি। এবার ব্যাটারির যেদিকে পজিটিভ যেদিকে নেগেটিভ আমরা যা এতদিন পড়াশোনা করেছি, তার মধ্যে কোনো রকম কোনো ত্রুটি নেই, কোনো রকম কোনো ত্রুটি নেই। কিন্তু ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, সেটাও কিন্তু, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে এখানে, এটা হয়তো এই দিকে, নিচের দিকে, কিন্তু এটা যদি ব্যাটারির ন্যায় আচরণ করছে, সো দে আর ডিসকানেক্টেড। তখন বাইরের কোনো সংস্থার সাথে যুক্ত করলে ব্যাটারি কি করে, বাইরের দিকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট পাঠায়, আর নিজের ভেতরে বিপরীত দিকে কারেন্ট পাঠায়। তো সেই হচ্ছে এখানকার গল্প। এ কি বোঝা গেল? এবার ক্লিয়ার হলো কিনা একটু বলো। সব ম্যাচ করে যাবে এর সাথে, এর সাথে প্রত্যেকটা জিনিস ম্যাচ করে যাবে। এরপরে আমরা এই লটাকে আমরা বারবার ব্যবহার করব, এভরিথিং উইল ম্যাচ। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা আমরা ব্যবহার করব। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আর ডান হস্ত নিয়ম দুটো মনে রাখাটা ইজি, কারণ সবগুলো একই, সবগুলো প্রায় একই। খালি এখানে এখানে দণ্ডের মুভমেন্ট যেটা হবে সেটা তড়িৎবাহী তারের গতির মুখ বলবে। তো এভরিথিং ইজ সেম। এটা ডায়নামো রুল বলা হয়, ওটাকে মোটর রুল বলা হয়, কেন বলা হয় কি বলা হয় সেগুলো আমরা ডিসকাস করব। কিন্তু এই ফান্ডাটা ক্লিয়ার হলো কিনা তোমরা একটু বলো, একটু হ্যাঁ হু করো, তারপর আমি এগোবো যে কি করে আমরা এসি তৈরি করতে পারি। বলো। হ্যালো 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 হ্যালো। কি গো, বোঝা গেল না বুঝতে পারোনি? বোঝা গেছে? ওকে, এটা দেখো, আমি আর একবার বলে দেবো পরে। নোট করো। নেক্সট দেখো, আমরা পড়বো পরিবর্তী বিভবের উৎস। আমরা জানি বিভব তৈরি করতে গেলে খুবই ইজি। এই যে সংস্থা দিয়ে তৈরি করা হয়, সেই সংস্থাটাকে বলা হয়, পরিবর্তী বিভব সৃষ্টির সংস্থাকে বলা হয় জেনারেটর বা ডায়নামো। এখানে অন্য বিভিন্ন শক্তি, অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এবং এই জেনারেটরের প্রায় 95%, 95 এর চেয়েও বেশি, 90% আপাতত, যে যত ধরনের ইলেকট্রিসিটি জেনারেশনের প্রসেস আছে, বেশিরভাগ প্রসেসই কিন্তু আমার তড়িৎ চুম্বকীয় আবেশ দিয়েই তৈরি হয়। তড়িৎ চুম্বকীয় আবেশ দিয়ে কিন্তু তৈরি করা হয়। সেই তুমি জলবিদ্যুৎ বলো, তারপর তাপবিদ্যুৎ বলো, নিউক্লিয়ার পাওয়ার বলো, সব কিন্তু এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ ছাড়া আর অন্য কিছু হয় না। যেখানে চৌম্বক প্রবাহকে পরিবর্তন করব, চৌম্বক ফ্লাক্সকে পরিবর্তন করব কোনো বদ্ধ লুপে, এবং সেই বদ্ধ লুপের মধ্যে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। তাহলে আমরা জানি
এই যে তড়িৎচুম্বকীয় আবেশ এই পদ্ধতিতে আমরা পাই, যেটাকে আমরা বলছি চৌম্বক প্রবাহ, যেটা আগের চ্যাপ্টারে আমরা পড়েছি। চৌম্বক প্রবাহ এইটা যদি ফাংশন অফ টাইম হয়, তাহলে আমরা জানি যে ইএমএফটা তৈরি হয় সেটা হয় মাইনাস ডিফাই ডিটি। যদি এন পাক থাকে বদ্ধ লুপে, এটা বদ্ধ লুপে চৌম্বক প্রবাহ, বদ্ধ লুপে চৌম্বক প্রবাহ যদি চেঞ্জ করে, তাহলে আমরা এখানেও তাই করব, বদ্ধ লুপে আমরা চৌম্বক প্রবাহটাকে চেঞ্জ করব, নিয়ে আমরা ইএমএফ পাবো। সেটা আমরা জানার চেষ্টা করছি কি করে পাবো। পরের পাতায় আমি ছবিটা আঁকছি। দিস ইজ ভেরি ইজি, এবং আমরা দেখে নিচ্ছি। দেখো, এখানে যেটা করা হয়, এদিকে নর্থ পোল রাখা হয়েছে, এদিকে সাউথ পোল রাখা হয়েছে। ওকে, এখানে একটা কুণ্ডলী রাখা হয়। কুণ্ডলীটা অনেকগুলো পাক হতে পারে, পাক সংখ্যা অনেক হতে পারে। আমরা আপাতত একটা পাক ধরে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই কুণ্ডলীর এটা নাম দিয়ে দাও এ বি সি ডি, এবং কুণ্ডলীটা ধরে নাও এইটা হচ্ছে তার নিজের অক্ষ, আয়তাকার কুণ্ডলী, বদ্ধ কুণ্ডলী, এটা হচ্ছে অক্ষ। এই অক্ষের চারিদিকে এটাকে ধরে নাও ঘোরানো হচ্ছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকবে? এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এই যে এরিয়া ভেক্টর যেটা, তার সাথে একটা কোণ করবে। যখন এটা ধরে নাও কখনো এরকম থাকবে এবিসিডিটা, এরকম ম্যাগনেটিক ফিল্ড, তারপরে কখনো এরকম কাত হবে, ম্যাগনেটিক ফিল্ডটা তোমার এরকম করে যাবে, এখান থেকে বেরোবে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো এরকম বেরোবে। এটা হচ্ছে এ বি সি ডি, এটা হলো এ বি সি ডি। এটা ঘুরতে ঘুরতে আবার তারপরে স্টেজে আবার ধরে নাও এরকম হয়ে যাবে, পুরো এবিসিডিটা এরকম পরপর পরপর সাজানো থাকবে, সবগুলো এরকম ভেদ করে যাবে, কোনো অ্যাঙ্গেল নেই। তারপরে উল্টে যাবে, এই দিকটা বিসি অংশ আসবে, এই দিকটা এডি অংশ আসবে, কারণ এটা ঘুরছে, এটা এই বরাবর ঘুরছে, এই বরাবর ঘুরছে পুরো জিনিসটা, এই বরাবর ঘুরছে। ঘুরতে ঘুরতে এইদিকে যখন তারপরে স্টেপে যেটা হবে, সেটা হবে এই দিকটা হবে তোমার বি সি, সরি, এই দিকটা হবে বি সি, এই দিকটা হবে এডি। এটা ঘুরে গেছে, তখনও ম্যাগনেটিক ফিল্ড এইদিকে থাকবে। কিন্তু এরিয়ার ডাইরেকশনটা এখন যদি এরকম হয়, এখানে এরকম এরিয়ার ডাইরেকশন, এখানে এরিয়ার ডাইরেকশন এরকম, এখানে এরিয়ার ডাইরেকশন ভিতরের দিকে হবে, নিচের দিকে হবে, তো এরিয়ার ডাইরেকশনটা চেঞ্জ করবে। এখানে বি সেম, বি সেম, এরিয়া এর মান সেম, কিন্তু যখন এটা ঘুরবে বি এর ভেক্টরটা সেম, মানে কি বি এর মানও সমান, দিকও সমান, এরিয়াটা যেটা হবে, এরিয়াটার মানটা সমান, কিন্তু যেহেতু ওই তলটা এবিসিডি তলটা যেহেতু বনবন বনবন করে ঘুরছে, তার জন্য এরিয়ার দিকটা সেম হবে না, থিটাটা সেম হবে না, থিটা ইজ চেঞ্জিং। থিটা কেমন ভাবে চেঞ্জ করছে গো? ওমেগা কৌণিক বেগে যদি ঘুরছে, তাহলে আমি বলতে পারি যে থিটা ইকুয়াল টু ওমেগা টি। আর যদি প্রাথমিক কিছু দশা থেকে থাকে থিটা জিরো, সেটা থাকবে কোনোভাবে, এটা প্রাথমিক কোণ অ্যাঙ্গেল, তাহলে থিটা জিরো হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন বি এবং এরিয়া ভেক্টর, একদম ইনিশিয়ালি প্রাথমিকভাবে যখন যাত্রা শুরু করেনি, তারপর যখন ও ওমেগা কৌণিক বেগে ঘুরতে শুরু করলো বনবন করে, তখন ওমেগা ইন্টু টি হচ্ছে নতুন এক্সট্রা থিটা, যেটা বি এবং এ এর মধ্যে তৈরি হলো, কারণ বি ফিক্সড, আর এবিসিডি যে তলটা আছে রেক্ট্যাঙ্গুলার, যে লুপটা আছে, সেটা ওমেগা কৌণিক বেগে তার নিজের ঘূর্ণাক্ষ হিসাবে, তার নিজের যে অক্ষ, সেটাকে ঘূর্ণাক্ষ হিসেবে ভেবে তার চারিদিকে আমরা মোটর দিয়ে ঘোরাচ্ছি। এবার যদি ঘোরায়, তাহলে সেক্ষেত্রে, এবং এই দিকটা একটা কানেকশন রাখবো, এই দিকটা একটা কানেকশন রাখবো, এগুলো সব পিতলের হয়, এগুলো পিতলের হয়, এবং এর সাথে তোমার কখনো কার্বন ব্রাশ রাখা হয়,
কার্বন ব্রাশ রাখা হয়, নিয়ে টাচ করে এখানে একটা টাচ করে, এখানে কার্বন ব্রাশ রাখা, এই দিক থেকে একটা টাচ হয়ে আছে। এবং এখানে আমার লোড থাকবে, ধরে নাও এখানে কোনো একটা এইদিকে দুই প্রান্তে আমি একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সে আমরা জানার চেষ্টা করছি কারেন্টের ডাইরেকশন কি হবে। এবার বলো, দেখো এইভাবে যখন ঘুরছে তখন এই প্রান্তটার যে ভেলোসিটি হবে সেটা ক্রস হবে না ডট হবে? বিসি অংশের ভেলোসিটি কোন দিকে হবে বলো? যদি এটা এইভাবে ঘোরে, এইভাবে যদি ঘোরে, বিসি অংশটা এই মুহূর্তে তার বেগ, তাৎক্ষণিক বেগ কি হবে? ক্রস হবে না ডট হবে? ক্রস হবে। তাহলে এখানকার যে বেগটা ভিটা, এটা হবে ক্রস, আর এখানকার যে বেগটা সেটা হবে ডট। তাহলে ক্রস আর ডট যখন আমি পেয়ে গেলাম, কারণ আমি বুঝতে পারলাম যে দুই দিকে কিন্তু কারেন্টের ডাইরেকশনটা আলাদা আলাদা হচ্ছে। এবার আমাদের ডান হাত বার করো, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে সেদিকে তর্জনীটাকে দিয়ে দাও, তাহলে তর্জনী হবে ডান দিকে। ডান দিকে বুড়ো আঙুলটাকে দিয়ে দাও, যেখানে ক্রস সেখানে পারপেন্ডিকুলার ঢুকিয়ে দাও, বুড়ো আঙুলটা পারপেন্ডিকুলার ঢুকিয়ে দাও। তাহলে দেখো, সিবি অংশে কারেন্টের ডাইরেকশন আপ পাচ্ছ না ডাউন পাচ্ছ? কি পাচ্ছ বলো? এই সিবি অংশে আপ পাচ্ছ না ডাউন পাচ্ছ? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম ব্যবহার করলে তিনটে আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী আর মধ্যমা। মধ্যমা তোমার ফাইনাল রেজাল্ট দেবে, মধ্যমা তোমার কারেন্টের ডাইরেকশন দেবে। তর্জনী দিয়ে ম্যাগনেটিক ফিল্ড, বুড়ো আঙুল পারপেন্ডিকুলার ঢোকাও, তাহলে ডান অংশে কি হবে? উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? এই দিকে হবে কারেন্ট। তাহলে বাম অংশে কি হবে? উপর দিকে হবে। তাহলে এই কারেন্টটা এইদিকে যদি হয়, তাহলে এই দিকটা হচ্ছে পজিটিভ, এদিকটা নেগেটিভ, তাহলে এইটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে কারেন্ট এই মুহূর্তে, এটা পজিটিভ এটা নেগেটিভ যদি হয়, কারেন্ট যাবে এইদিকে, কারণ এটা ব্যাটারির ন্যায় আচরণ করছে। বুঝতে পারলে না পারলে না? হ্যালো 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 হ্যালো, বুঝতে পারা গেল না পারা গেল না? বোঝা গেল তো? তাহলে এর দুই প্রান্তে তোমার একটা পজিটিভ একটা নেগেটিভ তৈরি হবে, তাহলে তখন কারেন্টটা এদিকে যাবে, এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করে যাবে। এবার এবার যদি উল্টো হয়, ধরো নর্থ, ধরো সাউথ, ঘুরতে ঘুরতে এইটা ঘুরে এই পাশে চলে এসছে, এইটা ঘুরে এই পাশে চলে এসছে, তাহলে এই দিকটা হবে সি, এই দিকটা হবে বি, এই দিকটা হবে এ, এই দিকটা হবে ডি। কিন্তু এই যে তোমার পিতলের যে অংশগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু এর সাথে কানেক্টেড, এটা কানেক্টেড। ব্রাশগুলো তোমার অল্টারনেটিংলি চেঞ্জ করবে না, কিন্তু এই পিতলের এইটা কানেক্টেড। তার মানে এই অংশটা, ডিএ অংশটা, এটা যদি নাম দিই আমি T1, এটা যদি নাম দিই T2, তাহলে এই দিকে চলে আসবে T1, এইদিকে আসবে T2। তার মানে এখানে কারেন্ট গেছে T1 টু T2 র দিকে, বাইরে। এখানে কি হয়? এখানে ম্যাগনেটিক ফিল্ড এরকম। এবার দেখো এই জায়গাটা হচ্ছে ডট, এই জায়গাটা হচ্ছে ক্রস, স্পিডটা ওই মুহূর্তে ঘুরে গেছে। তার মানে এই মুহূর্তে এখানে ভেলোসিটি হচ্ছে এই বরাবর, এখানে হচ্ছে এই বরাবর। যদি ভেলোসিটিটা ওই বরাবর হয়, নিচের দিকে হয়, তাহলে কারেন্ট হবে ডাউন, তাহলে এখানে কারেন্ট হবে ডাউন একই রকম ভাবে, আর এখানে হবে আপ। তাহলে এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। তাহলে বাইরে যে বর্তনী আছে, রেজিস্ট্যান্স আছে, সেখানে কারেন্টটা আমি কিন্তু পাবো এই বরাবর। তাহলে কোন দিকে পেলাম? কোন দিকে কারেন্ট পেলাম? এইটা পেয়েছিলাম T1 থেকে T2, এইটাই পেলাম T2 থেকে T1।
এটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না বলো? হ্যালো, 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 হ্যালো। কার্বন ব্রাশ ব্রাশ না রাখলে তো তুমি যদি সলিড রাখো তাহলে ভেঙে যাবে। এই যে পিতলের এইগুলো আছে ওগুলো কিন্তু ওর সাথে সাথেই ঘোরে। মানে এডির দিকে T1 আছে মানে এডির দিকে T1ই থাকবে। আর বিসির দিকে যেহেতু T2 আছে ও ঘুরতে ঘুরতে ওর সাথেই ঘুরবে। পিতল দেওয়া হয় কারণ কি এটা বড় এরিয়া পাওয়া যায়, তোমার গরম ঠরম কম হয়। আর কার্বন ব্রাশ টাইপের রাখা হয়, কার্বনের গ্রাফাইট টাইপের একটু হালকা ব্রাশ টাইপের রাখা হয় যাতে তোমার মানে ভালো রকম কন্ট্যাক্ট হয়, পোটেনশিয়ালটা ক্যাচ করতে পারে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ব্রাশ যদি না রেখে শক্ত জিনিস রাখি তাহলে ওটা ঘর্ষণের জন্য ভেঙে যাবে, ডিফর্ম হয়ে যাবে এবং এটা টেকসই হবে না বেশিক্ষণের জন্য। এবং ওইটা কিন্তু ফিক্সড, বাদ বাকি অংশটা ফিক্সড। তাহলে এখান থেকে যেটুকু বুঝলাম যে একটা যদি আমি এরকম আর্মেচারকে বনবন 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 করে ঘোরাই, তাহলে এই ওমেগা কৌণিক বেগের উপর নির্ভর করে একটা নির্দিষ্ট সময়ে আমি T1 থেকে T2, এই যে পিতলের অংশটা আছে, এখানে আমি পাবো কারেন্ট। আর অন্য সাইকেলটায় আমি পাবো T2 থেকে T1। তার মানে এখানে যে রেজিস্ট্যান্সের কথা বলছি সেই রেজিস্ট্যান্স হতে পারে আমার একটা হিটার, সেই রেজিস্ট্যান্স হতে পারে আমার একটা বাল্ব, সেই রেজিস্ট্যান্স হতে পারে আমার একটা ফ্যান, যা কিছু হতে পারে, আমার ফ্রিজ হতে পারে, আমার টিভি হতে পারে, সবকিছু হতে পারে। তার মানে আমি এখানে যে রেজিস্ট্যান্সের কথা বলছি সেই রেজিস্ট্যান্সে সময়ের সাপেক্ষে আমি বারবার দেখতে পাচ্ছি যে একবার বাম থেকে ডান, একবার ডান থেকে বাম, একবার বাম থেকে ডান, একবার ডান থেকে বাম কারেন্ট কিন্তু ফ্লো করে যাচ্ছে। কারেন্ট কিন্তু একই দিকেই ফ্লো করছে। কিন্তু যেহেতু বাম আর ডান উল্টে যাচ্ছে, তার মানে ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কারেন্টে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একবার T1 থেকে T2, T2 থেকে T1 হচ্ছে এবং আমি তার ফলে এসি কারেন্ট পাচ্ছি। এইটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। এইটা যে বুঝলে তার জন্য যে প্রশ্ন পড়বে তা কিন্তু নয়। এখান থেকে হয়তো প্রশ্নই পড়বে না এটা বোঝা না বোঝার জন্য। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে ডাইরেকশন দিয়ে এটা অ্যাকচুয়ালি ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম দিয়ে যে বোঝা যায় সেটা আমাদের একবার বুঝে নেওয়াটা দরকার। ওকে, বোঝা গেল? এটা দেখে নিও বই থেকে একটু। এটা একটু বই থেকে দেখে নিও। যদি কোনো রকম কোনো ডিসপ্যারিটি থাকে তাহলে আমরা এটা ডিসকাস করবো। আমি বহুদিন এটা দেখিনি, আমি একটু না দেখেই তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে বই থেকে একটা দেখে নিও। যদি কোনো রকম কোনো গন্ডগোল মনে হয়, ডাইরেকশন ফাইরেকশনে গন্ডগোল হয়, তাহলে এটা আমরা একবার ভালো করে দেখে নেবো। এর মধ্যে এমন কিছু বিশাল কিছু ইম্পর্টেন্ট জিনিস লুকিয়ে নেই, কিন্তু ফ্লেমিং এর ডানহস্ত নিয়মের প্রপার অ্যাপ্লিকেশন আছে, সেটা দেখলে তোমাদের কনফিডেন্স বাড়বে। তাহলে আমরা মেন দেখি এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখি, যেখান থেকে তো তোমাদের পরীক্ষায় প্রবলেম পড়বে। ম্যাথমেটিক্যালে ফর্মুলাটা কি হয়? যে আমার একটা এই যে এবিসিডি যে আমার কয়েল আছে, এই এবিসিডি কয়েল যেটা আছে তার একটা এরিয়া ভেক্টর আছে, তার একটা এরিয়া ভেক্টর আছে, আর একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা বি ভেক্টর আছে। নাও নাও এবিসিডি যেহেতু এটা যেহেতু ঘুরছে, এটা ঘুরছে যেহেতু, তার মানে এরিয়া ভেক্টরটা এটাও ঘুরবে। কারণ আমরা জানি তলের যে পারপেন্ডিকুলার ডাইরেকশন সেটা এরিয়ার ডাইরেকশন। তাহলে বি, আবার বি ভেক্টরটা হচ্ছে ফিক্সড ডাইরেকশন। তার মানে এদের মধ্যে যে অ্যাঙ্গেল ই এবং এ এর মধ্যে যে অ্যাঙ্গেল, যেটার নাম দিয়েছি থিটা, এটা চেঞ্জ হবে সময়ের সাপেক্ষে। কেমন ভাবে চেঞ্জ হবে সেটা আমরা দেখতে পেলাম। যদি ওমেগা কৌণিক বেগে এটা ঘোরে তাহলে এইটা হবে থিটা ইকুয়াল টু হবে ওমেগা টি। আর যদি প্রাথমিকভাবে কিছু একটা দশা থেকে থাকতো, প্রথমে ধরুন একটা অ্যাঙ্গেল করে আছে 0 ডিগ্রি করে নেই, একদম পারপেন্ডিকুলার ডাইরেকশনে নেই, কিছু একটা অ্যাঙ্গেল আছে, এটাকে বলা হয় প্রাথমিক দশা বা ইপক। আমরা পড়েছিলাম 11-এ প্রাথমিক দশা বা ইনিশিয়াল ফেজ।
বা এটাকে বলা হয় ইপক। তাহলে এই জিনিসটা হলে, থিটার মানটা এটা হলে, তাহলে অ্যাকচুয়ালি ফাই কত হবে? ফাই এর ফর্মুলা কি? বি ডট এ। তার মানে এখানে হবে বি এ কস থিটা। তার মানে হবে বি এ কস ওমেগা টি প্লাস থিটা জিরো। এবার যদি আমরা এন পাক দেখি, অবশ্যই এখানে একটা পাক থাকে না, এন খানা অনেকগুলো পাক থাকে আর্মেচারে। তাহলে এন পাক যদি হয় তাহলে ফাই কি হবে? এন বি এ কস ওমেগা টি প্লাস থিটা জিরো। এটা হলো চৌম্বক ফ্লাক্স, এটা হচ্ছে চৌম্বক প্রবাহ। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে? বলো, কি ফর্মুলা কি হবে বলো? একদম তাই, তাহলে বসিয়ে দাও। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল যেটা পাবো, ইপসালন সমান পাবো মাইনাস ডিফাই ডিটি। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে মাইনাস ডিডিটি অফ এন বি এ কস ওমেগা টি প্লাস থিটা জিরো। তাহলে এগুলো সব কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে মাইনাস এন বি এ কিন্তু কস ওমেগা টির জন্য হবে মাইনাস সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস থিটা জিরো। আর ওমেগা টি প্লাস থিটা জিরো কনস্ট্যান্ট কিছু থাকবে না, ওমেগা টির জন্য থাকবে একটা ওমেগা। মাইনাসে মাইনাসে হলো প্লাস। তাহলে এন বি ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস থিটা জিরো। এইটা হলো আমার পরিবর্তী বিভব। কেন পরিবর্তী বিভব বলছি বলতো? তার কারণ দেখো, এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যায়, বা 0 থেকে π/2 যখন হবে তখন সাইন হয় পজিটিভ। যখন π/2 থেকে পাই পর্যন্ত যাবে তখনও সাইন হয় পজিটিভ। আমরা জানি অল সাইন ট্যান কস। যখন পাই থেকে 3π/2 এ যাবে তখন এটা হবে নেগেটিভ। আবার 3π/2 থেকে যখন 2π এ যাবে তখন সেটা কসের ঘর, তখন হবে নেগেটিভ। তার মানে বিভবটা, এই যে বিভবটা তৈরি হচ্ছে ইপসালন, সেই বিভবটা ওই যে পরিবাহীর দুই প্রান্তে তৈরি হচ্ছে, সেটা একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস হবে। তাহলে যদি আমরা 360 ডিগ্রির গল্প বলি, তাহলে এইটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। দেখো এই দুটোতেই সাইন হচ্ছে পজিটিভ, তাই পজিটিভ লিখলাম। তারপরে নেগেটিভ হবে, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি। এইটা হচ্ছে বিভব সময়ের সাপেক্ষে যে বিভবটা তৈরি হবে, এবং সেই বিভবটা একটা রোধের দুই প্রান্তে থাকবে, ইপসাইলনটা। তাহলে প্রবাহ কত হবে গো? রোধটা যদি আর হয়, বাহ্যিক রোধটা যদি আর হয়, তাহলে প্রবাহ কতটা হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানে আমরা পেলাম ইপসাইলন ইকুয়াল টু এন বি ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস থিটা জিরো। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন পড়ে, ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন পড়ে। তাহলে বলো, এখান থেকে আমরা যদি বাহ্যিক রোধ, তাহলে এইটা হলো ইনডিউসড ইএমএফ, এবং সেটা আমরা দেখছি অল্টারনেটিং, মানে পরিবর্তী। তাহলে ইনডিউসড কারেন্ট কত হবে? যেমন আগের চ্যাপ্টারে যেমন করেছি, ইনডিউসড কারেন্ট পরিবর্তী প্রবাহ, যেটাকে আমরা বলবো এসি। এটা অল্টারনেটিং হয়েছে বলে এটাকে আমরা নাম দিয়েছি এভি। বাংলায় বলেছি পরিবর্তী বিভব। এইটা সমান হবে আই সমান ইপসাইলন বাই আর। আর হচ্ছে বর্তনীর বহিঃবর্তনীর রোধ, আর হচ্ছে বর্তনীর রোধ। তার কারণ যেটা তোমার তৈরি হয়েছে এখানে, এই যে ইপসাইলনটা তৈরি হয়েছে সেটা আর্মেচারের
দুই প্রান্তে তৈরি হওয়া ইপসাইলন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এইটা পুরোটা একটা ব্যাটারির ন্যায় আচরণ করবে। এটা পুরোটা একটা ব্যাটারির ন্যায় আচরণ করবে। এবং এর সাথে যখন তুমি একটা বাহ্যিক রোধ তুমি যোগ করবে, আর মানের রোধ যোগ করবে, তখন সে কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করাবে। সেই যে কারেন্টটা আই, এটা যদি রোধ হয় আর, তাহলে ইপসাইলন বাই আর হবে। তার মানে আই সমান আমরা কি পাবো? আই সমান আমরা পাবো এন বি ওমেগা এ বাই আর ইন্টু সাইন ওমেগা টি প্লাস থিটা জিরো। এইটাকে আমরা ধরে নিতে পারি আই জিরো। তাহলে আই এর সিট সমান, তাহলে আই ইকুয়াল টু আই জিরো ইন্টু সাইন ওমেগা টি প্লাস থিটা জিরো। যেমন ভাবে এইটাকে আমরা ধরে নিতে পারি ইপসাইলন জিরো, বিভবের সির সমান সাইন ওমেগা টি প্লাস থিটা জিরো। তাহলে এখানে ইপসাইলন জিরো যেটা আমরা পেলাম এন বি এ ওমেগা, এখানে আই জিরো যেটা পেলাম সেটা হচ্ছে এন বি এ ওমেগা বাই আর বহিঃবর্তনীর রোধ। এগুলো হচ্ছে যথাক্রমে যথাক্রমে বিভবের পরিবর্তী পরিবর্তী বিভবের বিভবের এবং প্রবাহের প্রবাহের শীর্ষ মান, ম্যাক্সিমাম মান। তার কারণ হচ্ছে এটা পজিটিভ থেকে নেগেটিভ হয়, নেগেটিভ থেকে পজিটিভ হয়, এবং এটা ভ্যারি করে সময়ের সাপেক্ষে। তাই একটা শীর্ষ মানের গল্প কিন্তু উঠে আসছে। এবার প্রশ্ন হচ্ছে শীর্ষ মানটা যদি আমি বাড়াতে চাই, তাহলে আমরা কি কি করতে পারি, সেটা সম্বন্ধে একটু ফান্ডা কেউ যদি দিতে পারো তাহলে আমি আনন্দিত হব। তাহলে এখন এটা যদি প্লট করি, দেখো যদি এটা হবে তোমার, যদি থিটা থিটা জিরোটাকে যদি আমরা জিরো ধরি, তাহলে এরকম হবে। আর কারেন্টটা কি হবে, হয় বেশি হবে নাহলে কম হবে ম্যাগনিচুডে, কিন্তু এটাও সাইন হবে যদি থিটা জিরোটাকে জিরো ধরি। বোথ কেসে থিটা জিরোটাকে জিরো ধরেছি, তার মানে আমরা পাচ্ছি ইপসাইলন বা কারেন্ট যেটা পাচ্ছি, ইপসাইলন ইকুয়াল টু পাচ্ছি ইপসাইলন জিরো সাইন ওমেগা টি ধরছি, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। যদি শুধু রোধ হয় তাহলে এরকম হবে, শুধু রোধ যদি থাকে তাহলে এরকম হবে। আর রোধ ব্যতিরেকে যদি বর্তনীতে শুধু রেজিস্ট্যান্স থাকে তাহলে এরকম হবে। আর এগুলো আমরা পড়বো। আর আর এখানে এসি প্রবাহটাকে এরকম করে সাংকেতিক চিহ্ন হচ্ছে, এই এসি প্রবাহ যেটা, এসির সাংকেতিক চিহ্ন হচ্ছে আইদার তুমি এরকম করে দুটো ডট দেবে মধ্যেখানে এরকম করে দেবে, বা তুমি এরকম গোল করে এরকম করে দেবে। যেমন ব্যাটারির যেমন ছিল কিরকম, ব্যাটারির ছিল যেমন আমরা করেছিলাম একটা প্লাস আর মাইনাস, প্লাসটা বড় মাইনাসটা ছোট, সেরকম এইগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চেহারা, রূপ। ওকে, তাহলে এবার যদি প্রশ্ন করে, যেটা প্রশ্নতে আসার চান্স খুব বেশি, যে পরিবর্তী প্রবাহ যে আমরা জেনারেট করছি, এই যে পরিবর্তী প্রবাহের যে জেনারেটর, এই জেনারেটরটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একদম শুরুর জিনিস, এত ইম্পর্টেন্ট জিনিস যে এই জেনারেটর দিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু শুরু হয়। তাহলে এখানে দেখো কি করে আই জিরো বা ইপসাইলন জিরো বাড়ানো যায়। তাহলে এই যে আমার ফটোটা ছিল, এখানে যে লেখচিত্রটা ছিল, টাইমের সাথে সাথে ইপসাইলনের যে লেখচিত্রটা ছিল, যেখানে থিটা জিরো প্রাথমিক দশাটাকে জিরো ধরেছি, থিটা জিরো ইকুয়াল টু জিরো ধরেছি, সেখানে ইপসাইলন জিরো কোনটা, এই শীর্ষ মানটা, এইটা হচ্ছে ইপসাইলন জিরো। আর এইটা কোনটা, এটা হচ্ছে মাইনাস ইপসাইলন জিরো। কারেন্টের ক্ষেত্রেও সিমিলার, প্রবাহের ক্ষেত্রেও এটা যদি আই হয় তাহলে এরকম তোমার হলো। তাহলে এইটা হচ্ছে তোমার আই জিরো প্লাস আই জিরো, এইটা হচ্ছে তোমার মাইনাস আই জিরো। তাহলে প্রবাহের শীর্ষ মান কি করে বাড়ানো যায়,
সেটা আমরা ফর্মুলা দেখবো। আমরা দেখতে পাচ্ছি ইপসালন জিরো সমান হচ্ছে এন বি ওমেগা এ, আর কারেন্ট আই জিরো সমান হচ্ছে এন বি এ ওমেগা বাই আর। তাহলে আমি কি করে বাড়াতে পারবো? এখানে ইপসালন জিরো কখন বাড়বে? কখন কখন বাড়বে ইপসালন জিরো? যখন এন বাড়াবো, পাক সংখ্যা বাড়বে। যে পাক সংখ্যা যেটা একটার বদলে এন ধরলাম, সেটাকে বাড়াতে হবে। ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াতে হবে, ওমেগাকে বাড়াতে হবে। ওমেগা বাড়ানো মানে কৌণিক কম্পাঙ্ক বাড়াবে, মানে বন 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 করে বেশি স্পিডে ঘোরাতে হবে, বেশি কৌণিক বেগ হবে। বেশি কৌণিক বেগ মানে কম্পাঙ্ক বাড়াতে হবে, তার মানে এফ কম্পাঙ্ক বাড়বে। আর এরিয়াটা, আর্মেচারের এরিয়াটাও বাড়াতে হবে, তার মানে এরিয়া বড় করতে হবে। তো সবসময় প্র্যাকটিক্যালিটি দেখতে গেলে সব তো বিশাল 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 বড় করা তো যায় না। একটা মোটামুটি রিজনেবল একটা তোমার করা যায় যে কতটা আমরা করতে পারবো। আর এক্ষেত্রে আই জিরো বাড়াতে গেলে, এটা তো ইপসাইলন জিরো বাই আর, তাহলে এইটা বাড়াতে গেলে প্রথমত হচ্ছে ইপসাইলন জিরো যে কারণে বাড়ে সেগুলো সবগুলোই থাকবে। তার সাথে সাথে বাহ্যিক রোধ যেটা আছে আর, সেটা কমাতে হবে। তাহলে বেশি আমি কারেন্ট পাবো। আর কোনো এখানে ডিফারেন্স নেই। বুঝছো? হ্যালো হ্যালো হ্যালো, বোঝা যাচ্ছে? এইটা কিন্তু প্রশ্নে পড়ে, এটা শিওর। মোটামুটি ধরে নাও এই ধরনের প্রশ্ন ডাইরেক্ট পড়ে যায়। কি করে বাড়বে, কোন কোন জিনিসে বাড়বে নিয়ে একটা বাড়াতে হবে, একটা কমাতে হবে, একটা কমাতে হবে, একটা বাড়াতে হবে, বা অন্য জিনিস দিয়ে দিল এন বি ওমেগা এ বাদ দিয়ে। তো সেগুলোর মধ্যে থেকে প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই কিন্তু পড়ে। না প্রশ্ন, এটা খুব ইজি পর্যন্ত আমরা গেলাম, যে আমরা দেখলাম যে এসি, বারবার এসি বলবো মানে পরিবর্তী প্রবাহ, ওকে। আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টিটাই ধরছি, ইপসাইলনটাকে ধরছি ইপসাইলন জিরো ইন্টু সাইন ওমেগা টি। এবার যেহেতু শুধুমাত্র রোধের ক্ষেত্রে একই হয়, তার জন্য এখানে একটা অ্যাঙ্গেল আমি ধরে নেবো ফাই। এটা বিভব, বিভব দেব, বর্তনীতে বিভব দেব, প্রবাহ পাবো। বিভব দেব, প্রবাহ পাবো। যদি শুধুমাত্র রোধের সাথে আমি দিই, শুধু রোধ যদি থাকে, এইখানে যদি আমি ইপসাইলন দিই, এখানে যদি আমি কারেন্ট পাই আই, পরিবর্তী কারেন্ট, তাহলে সেক্ষেত্রে দুজনের মধ্যে কোনো দশার পার্থক্য থাকে না। এই যে দশাটা, এটা একই থাকে। তাহলে ইপসাইলন যদি তোমার ধরে নাও ইপসাইলন জিরো সাইন ওমেগা টি যদি আমরা বসাই, তাহলে আই সমান পাতি আই জিরো ইন্টু সাইন ওমেগা টি পাবো। কিন্তু কিন্তু যদি আর এর বদলে তোমার যদি এক্সট্রা আমি যদি আরো কিছু জিনিস রেখে দিই, ক্যাপাসিটার রেখে দিই, তাহলে কি হবে? যদি এখানে ধারক রেখে দিই এবং তার সাথে রেজিস্ট্যান্স রেখে দিই, তাহলে কিন্তু কোনোভাবেই, বা শুধু ধারক রেখে দিই, এসি দিই, তাহলে এখানে আমি এসি দিচ্ছি, এটা দিলাম, আর বর্তনীতে একটা প্রবাহ পাবো আই, এটা পেলাম। তো যেটা দিলাম সেটা ধরে নাও ইপসাইলন ইকুয়াল টু ইপসাইলন জিরো সাইন ওমেগা টি, সেটা তুমি 100% শিওর হিসেবে বলতে পারবে না যে আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি হবে। এখানে একটা দশার পার্থক্য কিন্তু হয়ে যায়। এইটা হচ্ছে আই এবং ভি এর দশা পার্থক্য। এই দশা পার্থক্যের উপর নির্ভর করে অনেক জিনিস তৈরি হয়। মানে এটা আমি বলার চেষ্টা করলাম, এটা আমরা আমরা আবার রিপিট করব পুরো জিনিসটা। একবার জাস্ট তোমাদের শুনিয়ে রাখলাম যে আমি পরিবর্তী বিভব কোন একটা বর্তনীর দুই প্রান্তে দেব, যেমন করে আমরা ব্যাটারির সাথে যোগ করেছিলাম। ব্যাটারি যোগ করেছিলাম, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট আমরা পাইনি, কিন্তু ক্যাপাসিটরের মধ্যে দিয়ে আমরা এখন কারেন্ট পাবো। ক্যাপাসিটরের ভেতরে হয়তো পাবো না, কিন্তু ক্যাপাসিটরের বাইরে আমরা প্রবাহ পাবো। এক্ষেত্রে কেন পাবো? এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে সম ব্যাটারি সমপ্রবাহের, কি বলবো, ডিসি cannot pass through capacitor, but AC can. বলো?
মোটামুটি ধরে নাও যদি শুধু পূর্ণ রোধক না হয়, রোধ যদি রোধ যদি শুধু রোধ না থাকে, অন্য জিনিস থাকে, তাহলে দশা পার্থক্য কিন্তু হবেই। এবং সেই দশা পার্থক্যের উপর নির্ভর করে প্রচুর গল্প, প্রচুর জিনিস তোমার চেঞ্জ হয়, প্রচুর জিনিস তোমার সেখানে প্রচুর নতুন নতুন গল্প সৃষ্টি হয়। এবং এই দশা পার্থক্যের জন্য তুমি এমনও জিনিস পেতে পারো, তুমি কারেন্ট পাবে কিন্তু কোনো ওয়াটেজ নেই, তুমি প্রবাহ পাবে কিন্তু তোমার পাওয়ার খরচা হবে না, এমন কেস কেস তৈরি হবে। সেগুলো খুব মজার মজার জিনিস এসিতে তৈরি হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা স্টাডি করব। আমি তোমাদেরকে একবার শুনিয়ে রাখলাম যে যখনই কারেন্ট পিক, তখন যে যখনই ভোল্টেজ পিক, তখনই যে কারেন্ট পিক হবে তা নয়, কারেন্টটা হয়তো একটু পরেও পিক হতে পারে বা একটু আগেও হয়ে যেতে পারে। তাহলে কারেন্ট ভোল্টেজের তুলনায় দশায় হয় এগিয়ে থাকবে না হলে পিছিয়ে থাকবে। এবার ক্যাপাসিটার আছে, ইন্ডাক্টর আছে, মানে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের সার্কিট, দেখো রেজিস্ট্যান্স আছে আর, এক্ষুনি আমরা পড়লাম কুণ্ডলী পড়লাম, তার ইন্ডাক্ট্যান্স সেলফ ইন্ডাক্ট্যান্স আছে, আর একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। এইগুলোকে জুড়ে 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 আমরা দেখব যে কি হয়। এখানে আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছি যে ডিসি যেটা, সেটা ক্যাপাসিটরকে ভেদ করে যেতে পারে না, কিন্তু এসি পারে। ধরুন ধরে নাও এটা যদি ক্যাপাসিটর হয়, এখানে যদি আমি ব্যাটারি দিই, এটা ব্যাটারি ধরে নাও ইএমএফ ই, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। তাহলে এখানে কারেন্ট, এখানে ধরে নাও একটা অ্যামমিটার আছে, তাহলে অ্যামমিটারের প্রবাহ কত হবে, আই সমান কত হবে, বলতে পারবে আই সমান কত হবে? বলো আই কত হবে? যদি ব্যাটারি দিয়ে আই কত হবে? অবশ্যই জিরো হবে, কিন্তু ভয় পাওয়ার কি আছে? ডিসি তো, ডিসি তো, তার মানে এখানে তো এটা তো গ্যাপ, এটা তো কাট, এটা মুক্ত বর্তনী, মুক্ত বর্তনী তো। তাহলে রোধ হচ্ছে অসীম, ইনফিনিটি। তাহলে আই ইকুয়াল টু হবে ইপসাইলন বাই ইনফিনিটি সমান হবে জিরো, অর্থাৎ শূন্য হবে। কিন্তু যদি আমি এসি দিই, তাহলে এখানে কি প্রবাহ পাবো, আই পাবো? কি বলছো তোমাদের, কি বলছো বলো, ফান্ডা কি বলছো? এখানে কিন্তু প্রবাহ পাবো, আই পাবো। কেমন ভাবে পাবো জানো? যখন এসি মানে কি, একবার এটা পজিটিভ একবার নেগেটিভ, তখন এই দিকটা হবে, এই দিকটা যদি জিরো থাকে তাহলে ইলেকট্রন গুলো এই দিক দিয়ে গিয়ে এখানে ইলেকট্রন গুলো নেগেটিভ হওয়ার চেষ্টা করবে, আর এটা পজিটিভ আছে মানে ইলেকট্রন গুলো এইদিকে আসার চেষ্টা করবে, ইলেকট্রন গুলো। তার মানে কারেন্ট তখন এইদিকে যাবে, কারেন্ট এতটা পর্যন্ত, আর এই দিককার কারেন্ট এদিক থেকে শুরু করে এতটা পর্যন্ত আসবে। ক্যাপাসিটরের ভেতরে ভেদ করবে না। আর তুমি তো ব্যাটারি মানে যদি অ্যামমিটার রাখো তো ক্যাপাসিটরের ভিতরে তো রাখতে পারবে না, বাইরে থাকবে। আবার যেই এটা নেগেটিভ হবে এটা পজিটিভ হবে, তখন আবার উল্টো দিকে এদিক থেকে এইদিকে কারেন্ট ফ্লো হবে, আবার পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ক্যাপাসিটর একবার চার্জ হবে, একবার ডিসচার্জ হবে, একবার বিপরীত দিকে চার্জ হবে, আবার বিপরীত দিকে চার্জ থেকে ডিসচার্জ হবে, আবার নিউট্রাল হবে, আবার বিপরীত দিকে চার্জ হবে, চার্জিং ডিসচার্জিং এসব হতে 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 বারবার বারবার কারেন্ট একবার বাম থেকে ডান, একবার ডান থেকে বাম অ্যামমিটারের মধ্যে দিয়ে যাবে। কিন্তু এই অ্যামমিটার গুলো কিন্তু আর আগের অ্যামমিটারের মতন করলে হবে না। সেগুলো সম্বন্ধে আমরা এবার ডিসকাস করবো। তার মানে ক্যাপাসিটরের ভিতরে যায় না, এসিতে যেহেতু কারেন্টটা তোমার চেঞ্জ করছে, তার মানে এই যে ক্যাপাসিটরের কথাটা বলছি, এই ক্যাপাসিটরটা একবার চার্জিং হবে, তারপরে নিউট্রাল হবে, তারপরে অপোজিট চার্জিং হবে, তারপরে আবার নিউট্রাল হবে। এই যে প্রসেসটা হতে চলেছে, তার জন্য তার জন্য ক্যাপাসিটর ছাড়া বর্তনীর যে অংশ আছে সেখানে কিন্তু একটা প্রবাহ পাবো, যে প্রবাহ একবার এদিকে যাবে একবার এদিকে আসবে। তার মানে আমরা এই একটা এসি কারেন্ট কিন্তু পাবো।
বোঝা গেল এটা? হ্যালো, হ্যালো, হ্যালো। তার মানে এসি কিন্তু ভেদ করতে পারে। নেক্সট দেখো, আমরা এবারে প্রশ্ন হচ্ছে আমরা ডিসিতে ডিসিতে প্রবাহ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেছি? আমরা বিভব পার্থক্য মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করি? ডিসি মানে এতদিন ধরে যা পড়লাম। কারেন্ট মাপার জন্য কি ব্যবহার করো? এটা আমরা করি অ্যামিটার। আর এটা করি ভোল্ট মিটার। এবার এই অ্যামিটার বা ভোল্ট মিটার এদের দুজনের মধ্যেই রয়েছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারে কি হয়? এরকম দুটো কানেকশন যায়, এখানে কিছু একটা যন্ত্রপাতি থাকে, তার জন্য এদিক দিয়ে তোমার কারেন্ট গেল, এদিকে বেরিয়ে গেল। ওই যে কারেন্ট যে গেল তার জন্য ও কাঁটার বিক্ষেপ দেখায়। কারেন্ট যদি এটা যদি পজিটিভ হয় ধরে নাও, এটা যদি নেগেটিভ হয়, তাহলে হয়তো যদি ডান দিকে বিক্ষেপ হয়, এটা নেগেটিভ, এটা পজিটিভ আর এটা নেগেটিভ হলে ও হয়তো বাঁ দিকে বিক্ষেপ দেখাবে। এটা পজিটিভ, এটা নেগেটিভ হলে। তাহলে গ্যালভানোমিটারের এই পজিটিভ আর নেগেটিভ দেখে আমরা কিন্তু প্রবাহের দিক বুঝতে পারি, কোনটা পজিটিভ নেগেটিভ বুঝতে পারি। এবং ওর যে মানটা পাই সেই মানটা দেখে আমরা সেন্স করতে পারি কতটা কারেন্ট গেছে, কতটা ভোল্টেজ গেছে। কারণ গ্যালভানোমিটারের কারেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার তুমি বলো, এটাতে যদি এসি ইউজ করো তাহলে কি অ্যামমিটার বা ভোল্টমিটার এই সমস্ত জিনিস চলবে? প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হলো যে এসি এর ক্ষেত্রে ডিসিতে ব্যবহৃত অ্যামিটার বা ভোল্টমিটার এগুলো কি কার্যকরী? কি অ্যান্সার হতে পারে বলো? আমরা যে ভোল্টমিটার অ্যামমিটার ইউজ করেছি, সেই ভোল্টমিটার অ্যামমিটারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল সেটা হচ্ছে এ একটা নির্দিষ্ট ডাইরেকশনে যদি কারেন্ট যায় তাহলে সেই দিকে কাঁটার বিক্ষেপ দেখায়। এখন এসি যদি করো তাহলে কি হবে? ও একবার বাম থেকে ডান, ডান থেকে বাম, বাম থেকে ডান, ডান থেকে বাম দেবে। এবং যেহেতু এগুলো খুব কুইক চেঞ্জ হয়, খুব কুইক চেঞ্জ হয়, তার জন্য তুমি কিন্তু কোনো রকম কোনো নেট ডিফ্লেকশন দেখতে পাবে না। নেট ডিফ্লেকশন দেখা যাবে না। তার মানে কার্যকরী নয়। এগুলো কার্যকরী নয়। তার মানে আমাদের জানতে হবে যে এই যে এসি কারেন্ট যখন মাপে, বলে এত কারেন্ট, এত তার বা তোমার ভোল্টেজ, তখন নিশ্চয়ই আমাদের যে ভোল্টমিটার বা অ্যামমিটার আমরা আগে ব্যবহার করেছি সেগুলো কিন্তু এখানে কাজ করে না। এখানে কিন্তু অন্য ফান্ডার উপর বেস করে তোমার এসি অ্যামমিটার, এসি ভোল্টমিটার এগুলো কিন্তু ব্যবহার করা হয়। তার কারণটাই হচ্ছে এসিতে পজিটিভ নেগেটিভ মানে গ্যালভানোমিটার ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে যাবে এবং সেকেন্ডে সেগুলো 50 আমাদের ঘরের গৃহস্থালির যে কারেন্ট, আমাদের যে গৃহস্থালির যে যে মানে আমরা এসিটা ব্যবহার করি, এসি মানে এয়ার কন্ডিশনার নয়, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 সাইকেলস পার সেকেন্ড মানে 50 হার্জ। তাহলে বলো তো দেখি 1 সেকেন্ডে কবার পজিটিভ নেগেটিভ হবে? পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। দেখো একটা সাইকেল মানে হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে 50 বার পজিটিভ হবে, 50 বার নেগেটিভ হবে। তার মানে যদি ওখানে গ্যালভানোমিটার তুমি ব্যবহার করো, গ্যালভানোমিটারের এই যে কাঁটা দাগ কাটা আছে, এটা ধরে নাও জিরো, এটা ধরে নাও জিরো, এটা ধরে নাও পজিটিভ।
এটা ধরে নাও নেগেটিভ, তো ও হিট করবে ডান দিকে 50 বার, বাম দিকে 50 বার পার সেকেন্ড। তার মানে আলটিমেটলি কাঁটাটা কিন্তু মধ্যেখানে স্থির থাকবে, ও কিন্তু এদিক ওদিক যেতে পারবে না। তাই নেট জিরো দেখাবে, অ্যাভারেজ ভ্যালু যেটা সেটা দেখায়, অ্যাভারেজ ভ্যালু যেটা দেখাবে সেটা পাবো জিরো। এবার আমরা এই যে অ্যাভারেজ ভ্যালুর কথাটা আলোচনা করলাম, সেই অ্যাভারেজ ভ্যালুর ক্যালকুলেশনে আমরা এবার যাব। তাহলে সাইন ধর্মী যে আমরা তোমার যে কারেন্ট পেলাম বা বিভব পেলাম, তাদের অ্যাভারেজ ভ্যালুটা কত হবে সেটা আমরা দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিলিংস অনুযায়ী যে অ্যাভারেজ হবে জিরো। ক্যালকুলেট করে দেখি। তাহলে এবার আমরা ক্যালকুলেট করব। আমরা পেয়েছি ইপসালন ইকুয়াল টু পরিবর্তী বিভব। তোমাদের সিলেবাসে সাইন ধর্মীটাই আছে, তা আমরা সাইন ধর্মীটাই পড়বো। পরিবর্তী বিভব যেটা ইপসালন ইকুয়াল টু ইপসালন জিরো সাইন ওমেগা টি। পরিবর্তী প্রবাহ যেটা, পরিবর্তী প্রবাহ যেটা সেটা হচ্ছে আই ইকুয়াল টু আই জিরো ইন্টু সাইন ওমেগা টি। আমি ওই থিটা জিরোটাকে এখন আর ধরছি না। এবার এর পূর্ণ চক্রে গড় মান কত? পূর্ণ চক্রে গড় মান কত এটা ক্যালকুলেট করব। এর অর্ধ চক্রে গড় মান কতবার করব, নিয়ে এখান থেকে আমরা কিছু ফান্ডা বের করব যে এসব দিয়ে চলবে না, এটা বের করব যে এগুলো খুব চাপ হয়ে যাচ্ছে। সেই চাপটা কি সেটা আজকে ফিল করব, ফিল করে আজকে আমরা ক্লাসটাকে অফ করব। তো দেখো পূর্ণ চক্র বলতে কি বোঝায়? পূর্ণ চক্র বলতে বোঝায় একটি পূর্ণ পর্যায়কালে, মানে টাইম পিরিয়ড টি তে। তাহলে ওমেগা যদি কম্পাঙ্ক হয়, কৌণিক কম্পাঙ্ক, তাহলে টি সমান আমরা জানি 2π/ওমেগা হয়। টি যদি তোমার পর্যায়কাল হয় তাহলে আমরা জানি কম্পাঙ্ক হয় 1/t। আর এই ওমেগার ইউনিট হয় রেডিয়ান পার সেকেন্ড, টি এর ইউনিট হয় সেকেন্ড, এফ এর ইউনিট হয় হার্জ। এগুলো আমরা জানি, সুতরাং এগুলো নতুন করে আর নাটক করে আমাদের কোনো লাভ নেই। তাহলে পূর্ণ পর্যায়কাল মানে হচ্ছে টি সময়ে 0 থেকে টি। আর অর্ধ, অর্ধ চক্র মানে কি? অর্ধ চক্র মানে 0 থেকে t/2 বা t/2 থেকে টি। তাহলে এই যে সাইন ধর্মীর চক্র, এইটা হচ্ছে হাফ সাইকেল পজিটিভ, এটা হচ্ছে হাফ সাইকেল নেগেটিভ। এইটা একটা হাফ সাইকেল অর্ধচক্র, হাফ সাইকেল। আর এইটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। এটা পজিটিভ হাফ সাইকেল। এবার বলছে পজিটিভ হাফ সাইকেলের গড় মান কত, কিছু একটা পাবো। নেগেটিভ হাফ সাইকেলের গড় মান কত, কিছু একটা পাবো। আর এই যে পুরো জিনিসটা এখান থেকে এইটুকু যে পুরো জিনিস, এইটা হচ্ছে ফুল সাইকেল। তো এবার বলো তো দেখি, এই যে প্রবাহ হোক বা ইপসাইলন হোক, এই যে পূর্ণ চক্রে গড় মান কত হবে? এটা না ক্যালকুলেশন করে বলতে পারবে, এটা অবশ্যই জিরো হবে। কারণ যতটা পজিটিভ ততটাই নেগেটিভ, সেটা আমরা প্রমাণ করি। তাহলে দেখি গড় কি করে নির্ণয় করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা প্রবাহেরটা করলে বাদবাকিটা পেয়ে যাবো। তাহলে পূর্ণ চক্রে গড়, গড় ধরো এফ ইজ এ ফাংশন অফ টি। এটার 0 থেকে টি তে যদি আমরা গড় করি তাহলে ইন্টিগ্রেশন দিয়ে করব, কারণ এটা ভ্যারি করছে। তখন তার ফর্মুলা হচ্ছে যে যোগ করো, যোগ করো মানে ইন্টিগ্রেট করো, এফটি ডিটি, ডিটি দিয়ে ইন্টিগ্রেশন করো কত থেকে কত, 0 থেকে টি, পূর্ণ চক্রে বলেছে, বাই বাই ডিটি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো 0 টু টি। এইটা হবে এফ অ্যাভারেজ। এটাকে অনেকে এফ বার লেখে, অনেকে লেখে এফ অ্যাভারেজ লেখে, যা খুশি লেখে। এইটা হচ্ছে একটা ফাংশন, এনি ফাংশন অফ টি টাইমের সাথে সাথে ভ্যারি করলে এরকম হবে। এটা যদি এক্স এর সাথে হতো
তাহলে এফ এক্স ডিএক্স করতাম, এক্স এর লিমিট বসতো। তো সবসময়ই তোমার যে কোনো একটা টাইমের রেঞ্জে যদি গড় ক্যালকুলেট করতে দেওয়া হয়, তাহলে এইভাবে কিন্তু আমরা গড় ক্যালকুলেট করব। এখানে আমাদের ফাংশনটা কি? এখানে আমাদের প্রবাহটাকে ধরছি, ধরে নাও আমি ধরছি আইটি। আইটি মানে কি? আই জিরো সাইন ওমেগা টি। তাহলে এখানে আর কিছুই না, এই যে আই জিরো সাইন ওমেগা টি এটা বসে যাবে এখানে। তাহলে এটা বসালে আমরা কি পাবো? তাহলে আই অ্যাভারেজ পূর্ণ চক্রে কিন্তু এটা ফুল সাইকেলে, পূর্ণ চক্রে মানে হচ্ছে অ্যাভারেজ ইন ফুল সাইকেল, সেটা সমান আমরা পাবো ইন্টিগ্রেশন 0 টু টি আই জিরো সাইন ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি। সেটা ক্যালকুলেট করলে কি বেরোবে? আই অ্যাভারেজ ফুল সাইকেল সমান 0 টু টি, আই জিরো বাইরে বেরিয়ে গেল, সাইন ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি, তার লিমিট হচ্ছে 0 টু টি। তাহলে সমান আই জিরো বাই, এখানে যদি আমি লিমিট বসাই টি মাইনাস জিরো হবে, কিন্তু সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন কি হবে? কোন জিনিসটাকে ডেরিভেটিভ করলে সাইন ওমেগাটি হয়? মাইনাস কস ওমেগাটি। তাহলে মাইনাস কস ওমেগা টি, যার ভ্যালু কত? বড় হাতের টি টু জিরো। তাহলে মাইনাসটা বাইরে এলো, আই জিরো বাই টি হলো কস ওমেগা বড় হাতের টি মাইনাস কস ওমেগা ইন্টু জিরো মানে হচ্ছে কস জিরো। কস ওমেগা বড় হাতের টি মানে কি? ওমেগা মানে হচ্ছে 2π/t। তাহলে বসিয়ে দিই, তাহলে মাইনাস আই জিরো বাই টি কস 2π/t ইন্টু টি মাইনাস কস জিরো। তাহলে এটাতে কেটে গেলে কস 2π মানেই কস জিরো, দুটোই মানে 1। তাহলে আই জিরো বাই টি 1 মাইনাস 1 সমান হবে 0। কি বোঝা গেল? অতি সিম্পল ক্যালকুলেশন। নেক্সট অর্ধ চক্রে গড় কত পাবো? এইটাকে ধরে নাও আই অ্যাভারেজ ধরছি, এটাকে হাফ সাইকেল। অ্যাকচুয়ালি পূর্ণ চক্রে যেহেতু সবসময় জিরো হয়, সেই জন্য পূর্ণ চক্রে গড় মানটাকে ধর্তব্যের হিসেবেই ধরা হয় না। কারণ কি? ওটা সবসময় জিরো। অর্ধ চক্রেরটাকেই কিন্তু ধরা হয়। তাহলে অর্ধ চক্রে গড় যেটা আমরা পাবো সেটাই হচ্ছে গড়। এটাকেই আমরা বলি আই অ্যাভারেজ। ভি এর ক্ষেত্রে হবে ভি অ্যাভারেজ। তাহলে কত হবে? এইটা সমান হবে আই জিরো সাইন ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি। তাহলে তফাৎ কোথায়? এখানে কিসে তফাৎ হবে? ফাংশনটা তো এখানে বসিয়ে দিয়েছি, দেখো আই বসিয়ে দিয়েছি, লিমিটের তফাৎ হবে। তাহলে এটাকে আমরা ধরছি ধরো 0 টু t/2, আর এটা ধরছি 0 টু t/2। তাহলে আই জিরো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, তাহলে আই জিরো বাই এখানে হয়ে গেল ডিটির ইন্টিগ্রেশন করলে আসবে t/2 ইন্টু এখানে ইন্টিগ্রেশন 0 টু t/2 হবে সাইন ওমেগা টি, সরি ওখানে কস ওমেগা টি ডেরিভেশনে একটা বাই ওমেগা হবে। এই যে ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি আগের পাতায় যেটা করেছি, ওটা জিরো হয়ে যাচ্ছিল বলে ওকে আর ভালো করে ধর্তব্যের মধ্যে ধরিনি। এটা মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা হবে। ওমেগাটা তোমরা বললে না কেন? তোমাদের কি ইন্টিগ্রেশন হয়নি? তাহলে সাইন ওমেগা টি ইন্টু ডিটি। তাহলে সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে 2i0 বাই বড় হাতের টি, এটা হবে কস মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। তাহলে দেখো ওমেগা ইন্টু বড় হাতের টি এখানে নিচে পেলাম, তাহলে মাইনাস 2i0 বাই ওমেগা ইন্টু বড় হাতের টি, আর এর লিমিট কি বসবে? t/2 টু 0। তাহলে এটা কস ওমেগা t/2 বড় হাতের টি কিন্তু মাইনাস কস 0। কস ওমেগা টি মানে হচ্ছে 2π, এটা হবে 2π।
এই পার্টটা হবে 2 পাই, তাহলে 2 পাই বাই 2 মানে হবে পাই, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2i0 বাই 2 পাই ইন্টু কস পাই মাইনাস কস 0। কস পাই মানে কত গো? কস 180 ডিগ্রি মানে কত? হ্যালো 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 হ্যালো, -1। তাহলে এখানে আমার বসবে আই অ্যাভারেজ সমান -2i0 বাই 2 পাই ইন্টু -1 সমান -2i0 বাই 2 পাই ইন্টু -2। তাহলে -2 মাইনাসে প্লাস একটা 2 কেটে দাও, তাহলে এটা হবে 2 বাই পাই ইন্টু i0। সো এইটাকেই অ্যাভারেজ বলা হয়, কারণ পূর্ণ চক্রে গড় সর্বদা শূন্য হওয়ায়, সর্বদা শূন্যই হয়, তাই অর্ধচক্রের গড়কেই গড় প্রবাহ বা গড় ভোল্টেজ এসি এর আর এভি এর গড় বিভব পার্থক্য বলা হয়। এবার যদি আমরা ভোল্টেজের করতাম তাহলে কি পেতাম? ভি অ্যাভারেজ সমান বা ইপসালন অ্যাভারেজ সমান, এখানে পেতাম 2 বাই পাই ইন্টু ইপসালন 0, এখানে পেতাম 2 বাই পাই ইন্টু ভি 0। যদি কেউ ভি বলে তাহলে ভি বিভব প্রভেদ, যদি কেউ ইএমএফ বলে তাহলে ইপসালন বলবে, যা বলবে সেরকম অনুযায়ী পাবো। এই যে 2 বাই পাই যদি তুমি দেখো, তাহলে আই অ্যাভারেজ সমান আমরা 2 বাই 3.14 যদি আমরা বসাই ইন্টু i0 করি, তাহলে এখানে পাবো আমরা 0.637 সম্ভবত। হ্যাঁ, 0.637। তাহলে এটা ভ্যালুটা হয় আই অ্যাভারেজ সমান হচ্ছে 0.637 ইন্টু i0। তাহলে এটা হচ্ছে শীর্ষ মান, এটা হচ্ছে পিক ভ্যালু, পিআইসি কে নয়, পিক ভ্যালু, তার মানে হচ্ছে শীর্ষ মান। আর এটা হচ্ছে গড় মান। তাহলে গড় মানটা দেখো, অর্ধচক্রে যে গড় মানটা, সেটা আমরা কত পার্সেন্ট পাচ্ছি? 63.7% অফ দ্য পিক মান। তাহলে পিক ভ্যালুর 63.7% পাচ্ছি গড় ভ্যালু। তা ছবিটা দেখতে কেমন হবে? ছবিটা হচ্ছে এরকম হবে যে এইটা যদি তোমার সাইনোসয়েডিয়াল পজিটিভ নেগেটিভ হয়, তাহলে অর্ধচক্রের গড় মানে এইখানে একটা গড় হবে, সেটা এইরকম একটা গড় পাবো। এইটা তোমার শীর্ষ মান i0, আর এইটা হবে তোমার আই অ্যাভারেজ পজিটিভ। সেটা কত? 2 বাই পাই ইন্টু i0। সেটা কত? 63.7% অফ i0। এটা পজিটিভে পেলাম। নেগেটিভে কি হবে? নেগেটিভে এইরকম পাবো, কারণ এইটা তখন হচ্ছে, এই যে পার্টটা হচ্ছে, এইটা হচ্ছে -i0, আর এই যে পার্টটা এটা দেখতে পাচ্ছ, এই যে লেভেলটা, এটা হবে -2 বাই পাই ইন্টু i0, মানে হচ্ছে -63.7% অফ i0। তাহলে দেখো, পূর্ণ চক্রে যদি গড় করি, তাহলে এইটা যতটা পজিটিভ হয়েছে, এটা ততটাই নেগেটিভ হবে। তাহলে পূর্ণ চক্রে এখানেও কিন্তু 0। পূর্ণ চক্রে গড় এখানেও হচ্ছে 0। তাহলে এখানে একটা প্রবলেম আছে। আমরা তো অর্ধচক্রে কোনো যন্ত্রে এরকম তো হতে পারে না যে যন্ত্রটা অর্ধচক্রের জন্য চালাবো। অর্ধচক্রটা জাস্ট একবার কথার কথা ক্যালকুলেশনের জন্য আসে, সেই জন্য অর্ধচক্রটা আমরা উল্লেখ করলাম, কিন্তু অর্ধচক্রের কোনো কাজ নেই। আমরা কোনোদিন কোনো ব্যাটারি মানে কিছু একটা যন্ত্র লাগিয়ে আমরা শুধুমাত্র অর্ধচক্রের জন্য চুপ করে ওয়েট করে থাকবো, নিয়ে তারপর ডিসকানেক্ট করে দেবো, এমন হয় না। আমরা অনেকক্ষণের জন্য একটা ফ্যান চালাতে যাই, অনেকক্ষণের জন্য একটা হিটার চালাতে যাই, একটা বাল্ব জ্বালাতে যাই, একটা এসি চালাতে চাই। তো সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ড নয়। তার মানে পূর্ণ চক্র সে পেয়েই যাচ্ছে। তাহলে এবার এবার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, ধরে নাও একটি বিশাল, মানে ধরে নাও 50 অ্যাম্পিয়ার শীর্ষ মানের প্রবাহ, একটি 5 অ্যাম্পিয়ার শীর্ষ মানের প্রবাহ। এদের মধ্যে বিজিত বলো তো দেখি, কার
পূর্ণ চক্রে গড় মান বেশি হবে। যদি দুটো এসি হয়, দুটো হচ্ছে অল্টারনেটিং প্রবাহ, পরিবর্তী প্রবাহ। আছো তুমি? এদের কার পূর্ণ চক্রে গড় মান বেশি হবে? বলো, কেউ বলতে পারবে? উভয়েরই জিরো। কারণ এসি যদি হয়, এটা কোনো প্রশ্ন ওঠে না, ফালতু প্রশ্ন। তাহলে এটা যে বেকার প্রশ্ন। কারণ আমরা জানি যে এটা যেহেতু এসি, তার মানে হচ্ছে পূর্ণ চক্রে গড় মান দুজনেরই জিরো, উভয় ক্ষেত্রেই জিরো। তাহলে মজার ব্যাপার দেখো, যে আমরা একটা বিশাল মানের শীর্ষ প্রবাহ, একটা কম মানের শীর্ষ প্রবাহের কোনো তফাতই আমরা করতে পারছি না যদি আমরা গড় দিয়ে আলোচনা করি। কারণ অর্ধচক্রের গড় বলে বেসিক্যালি ম্যাথামেটিক্স ছাড়া ওটা কিছু নয়। অর্ধচক্রের গড় প্র্যাকটিক্যালি কোনো যন্ত্র দিয়ে ধরা হয় না। তাহলে এখানে একটা বিরাট প্রবলেমে পড়ে গেলাম, যে বেশি কোনটা এসি, কম কোনটা এসি, সেটা কিভাবে মাপবো বুঝতে পারছি না। কোনটা বেশি কিভাবে কোন প্যারামিটারটা দিয়ে বলবো সেটা বুঝতে পারছি না। সেই জন্য একটা নতুন প্যারামিটার আমদানি করা হলো, যেটাকে বলা হয় আরএমএস প্রবাহ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে প্রবলেমটা হচ্ছে যে শীর্ষ মানের শীর্ষ মান কে বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না, এখানে যাচ্ছে না বেশি না কম, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। অসুবিধে হচ্ছে। এই অসুবিধে দূর করার জন্য যদি আমরা, কারণ অ্যাভারেজ যেটা আমরা করছি সেই অ্যাভারেজ অলওয়েজ জিরো হচ্ছে। ফুল সাইকেল অ্যাভারেজ, ফুল সাইকেল অ্যাভারেজ আমরা জিরো পাচ্ছি, তাই আমি কোনোভাবেই বুঝতে পারছি না। তার জন্য নতুন একটা প্যারামিটার আমদানি করা হলো, সেটা হচ্ছে আইআরএমএস বা ইপসাইলন আরএমএস। অনেকে এটা ভিআরএমএস ও বলে, পোটেনশিয়াল আরএমএস ও বলে। এটার ফর্মুলা কি? এটা হচ্ছে রুট মিন স্কোয়ার প্রবাহ। আই মানে প্রবাহ, আর এটা কি? রুট মিন স্কোয়ার বিভব। এটা করতে গেলে বিপরীত দিক থেকে করতে হয়, বিপরীত দিক থেকে করতে হয়। প্রথমে প্রবাহ নাও, তার স্কোয়ার করো, তার গড় করো। গড় মানে তো আমরা এক্ষুনি শিখলাম পূর্ণ চক্রে গড়। তারপর তার রুট করো। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আই যেটা আছে সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করি, তাহলে আই আর এম এর সমান কত সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমরা আই সমান আমরা কি জানি? আই জিরো সাইন ওমেগা টি। তাহলে আই স্কোয়ার সমান, প্রথম স্কোয়ার করছি ফার্স্ট, তাহলে আই স্কোয়ার সমান আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তার গড় করব, গড়ের ফর্মুলা, এটা এখন ফাংশন, এটা এখন ফাংশন। তাহলে আই স্কোয়ার ডিটি বাই ডিটি হবে গড়, তার রুট করব। তাহলে আই আর এম এস সমান কিরকম দাঁড়াবে দেখো। আই আর এম এস সমান হচ্ছে, প্রথম হচ্ছে আই আই এর স্কোয়ার করলাম, তারপরে তার গড় করব এরকম করে 0 টু টি বাই ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি। তারপর আমি রুট করব, তাহলে স্কোয়ার অ্যাভারেজ রুট, এইটা হচ্ছে আইআরএমএস। তাহলে এখানে আয়ের ভ্যালু যদি আমি বসাই আই জিরো ইন্টু সাইন ওমেগা টি, তাহলে কত পাবো? এখানে যদি আমরা বসাই তাহলে আমরা দেখতে পাবো যে রুট ওভার অফ, এইখানে আই জিরো স্কোয়ার হবে, তাহলে 0 টু টি আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, আর বাই এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। তাহলে এটা হলো ক্যাপিটাল টি, আর আই জিরো স্কোয়ার বাইরে বেরিয়ে এলো, তাহলে রুট ওভার অফ আই জিরো স্কোয়ার বাই ক্যাপিটাল টি। আর এখানে পড়ে থাকলো 0 টু ক্যাপিটাল টি সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি।
তোমরা মনে রাখবে পূর্ণ চক্রে সাইন স্কোয়ার ওমেগা টি এর ইন্টিগ্রেশন এটাও হয় হাফ, কস স্কোয়ার ইন্টিগ্রেশনটাও হয় হাফ, কস স্কোয়ার ওমেগা টি যেটা তার পূর্ণ চক্রে ইন্টিগ্রেশন হয় হাফ। এখানে হবে টি বাই টু, 0 to 1 হলে হাফ হতো, 0 to টাইম পিরিয়ড আছে বলে এখানে হবে টি বাই টু। তাহলে এখানে টি বাই টু আমরা বসাবো, এটা এটা তোমার প্রমাণ করতে পারো, যদি তোমরা ইন্টিগ্রেশন পারো তাহলে একটু প্রমাণ করে দেখো, প্রমাণ করো। কি করে করবে? সাইন স্কোয়ার ওমেগা টি হিন দিয়ে দিচ্ছি, এটা সমান 1 মাইনাস কস টু ওমেগা টি ধরে নাও, আর কস স্কোয়ার ওমেগা টি বাই টু, কস স্কোয়ার ওমেগা টি মানে হচ্ছে হাফ অফ 1 প্লাস কস টু ওমেগা টি ধরে নাও, তাহলেই তোমরা ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে। তাহলে এখানে আমরা বসাবো টি বাই টু, এই জায়গাটায় বসাবো টি বাই টু। তাহলে রুটের মধ্যে বসছে রুট আই জিরো স্কোয়ার বাই ক্যাপিটাল টি ইন্টু টি বাই টু, টি কাটলো, তাহলে এখানে হলো রুট ওভার অফ আই জিরো স্কোয়ার বাই টু, তার মানে হচ্ছে আই জিরো বাই রুট টু। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মনে রাখার বিষয়, এটা মনে রাখলে কিন্তু তোমাদের পরবর্তীকালে হেল্প হবে। তাহলে এখানে আমরা পেলাম আই আর এম এস সমান, মনে রাখার জন্য পাবো আই জিরো বাই রুট টু। আমরা জানি রুট টু সমান হচ্ছে 1.414, এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা পাবো 0.707 অফ আই জিরো, আই আর এম এস সমান। তার মানে আই আর এম এস যেটা আমরা পেলাম সেটা সমান হচ্ছে 70.7% অফ শীর্ষ মান, পিক মানের 70.70। আর আই অ্যাভারেজ যেটা পেয়েছিলাম সেটা কত? আই অ্যাভারেজ মানে হাফ সাইকেলে কত পেয়েছিলাম? হাফ সাইকেলে 63.7% অফ শীর্ষ মান, শীর্ষ মান মানে আই জিরো। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম আই আর এম এস ইজ গ্রেটার দেন আই অ্যাভারেজ। এবং এখানে একটা প্রশ্ন পড়ে পরীক্ষায়, একবার পড়েছিল, প্রশ্ন হচ্ছে আই জিরো ইজ টু আই আর এম এস ইজ টু আই অ্যাভারেজ সমান কত? এই প্রশ্নটা একবার এমসিকিউ এ পড়েছিল, এবং সেটা সম্ভবত কোন একটা যেই মেনে পড়েছিল বা নিটে পড়েছিল। সো ইটস ভেরি ইজি। তাহলে আই জিরোটাকে আই জিরো ধরছি, ইজ টু আই আর এম এস মানে আই জিরো বাই রুট টু, ইজ টু আই অ্যাভারেজ মানে 2I0 বাই পাই। তাহলে আই জিরো কেটে গেল, তাহলে 1 বাই রুট টু ইজ টু 2 বাই পাই। এবার এটাকে গুণ টুন করে কিছু একটা দিয়ে করেছিল, এটা যেমনই পড়ুক সেটা তোমরা করে নিই। ওকে, নেক্সট। তাহলে এসিতে, এসিতে প্রবাহ মাপতে, মাপতে এই যে যন্ত্র ব্যবহার করা হয় তা উৎপন্ন তাপ, জুল ইফেক্টকে, জুল ইফেক্ট যেটা আমরা তোমাদের সিলেবাসের বাইরে আমরা পড়েছিলাম, জুল ইফেক্ট যেটা হিটিং ইফেক্ট যেটা হয় আই স্কোয়ার আর টি, এর উপর নির্ভর করে করে, এর উপর নির্ভর করে করা হয়, এটা তৈরি হয়েছে। কারণ এটা দেখো জুল হিটিং এ যে এইচ সেটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তাহলে আই এখানে পজিটিভ হলো, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এর স্কোয়ার কিন্তু সবসময় হবে পজিটিভ। তার মানে হিট, কারেন্ট তোমার বাম দিক থেকে ডান দিকে গেল না ডান দিক থেকে বাম দিকে গেল তার উপর নির্ভর করে না। এবার কি হবে? একটা রোধক নেবে, সেখানে গরম কতটা হলো সেটা দেখবে, সেখান থেকে তার টেম্পারেচার রাইজ দেখবে, সেই টেম্পারেচার রাইজ থেকে কারেন্ট মাপা হবে, এবং যেটা মাপা হয় সেটা হচ্ছে আই আর এম এস মাপা হয়, ভি আর এম এস মাপা হয়। তাহলে এসিতে, কোন একটা এসিতে যদি বলে কারেন্ট এত, প্রবাহ প্রবাহ এত, বিভব এত, তাহলে মনে রাখবে সেটা কিন্তু আরএমএস ভ্যালু নির্দেশ করা হয়েছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমার ডিসিতে যেমন 5 অ্যাম্পিয়ার মানে 5 অ্যাম্পিয়ারই বলা আছে, তাহলে ডিসি এর ক্ষেত্রে ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার মিনস 5 অ্যাম্পিয়ার, মিনস 5 অ্যাম্পিয়ার, কারণ এর এর আবার ভেরিয়েশন নেই। ডিসি এর ক্ষেত্রে 220 ভোল্ট মিনস 220 ভোল্ট,
এখানে কোনো ভেরিয়েশন নেই। বাট এসির ক্ষেত্রে, বাট ফর এসি এই যে রেটিংটা করা হয় বা বাইরে যে বলা হয় রেটিং সর্বদা আরএমএস এ করা হয়, সর্বদা আরএমএস এ করা হয়। মানে 5 অ্যাম্পিয়ার এসি মিন্স আইআরএমএস ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। 220 ভোল্ট এসি এভি, এটা এভি মিন্স ইপসাইলন আরএমএস সমান হচ্ছে 220 ভোল্ট। তাহলে এর ক্ষেত্রে 220 ভোল্ট মানে 220 ভোল্টই। এক্ষেত্রে আইআরএমএস টা 220, ভিআরএমএস টা 220 ভোল্ট। আরএমএস মানে কি? এটা তো E0/√2। এই আরএমএস মানে তো E0/√2 সমান হচ্ছে 220 ভোল্ট। তাহলে আমি যখন শক খাবো, আমি ম্যাক্সিমাম শকটাই আমার শরীরে সবচেয়ে বেশি ঝটকা দেবে, সেটা হচ্ছে শীর্ষ মান। তার মানে ইপসাইলন 0 সমান হচ্ছে 220 ইন্টু √2, এত ভোল্ট হবে। তাহলে মোটামুটি এটা 311 ভোল্টের কাছাকাছি শীর্ষ মান পাবো। তাহলে যেটা 220 ভোল্ট বলা হচ্ছে সেটা হচ্ছে আরএমএস 220 ভোল্ট। কিন্তু শীর্ষ মান কত? শীর্ষ মান হচ্ছে তোমার 311 ভোল্টের কাছাকাছি। সেজন্য সেজন্য কোনো একটা রেটিং এর ক্ষেত্রে আমাদের জানতে হবে যে এসির রেটিং কিন্তু আরএমএস এ বলা থাকে, মানে যেটা হয় তার 70.7% বলা থাকে। অ্যাকচুয়াল যে ফুল ভ্যালুটা সেটা কিন্তু তার √2 গুণ। সেজন্য এসি 220 ভোল্ট আর ডিসি 220 ভোল্ট যদি বলা হয়, তাহলে এসিটা কিন্তু বেশি ডেঞ্জারাস। না, এখানে বলছে যে 220 ভোল্ট, খুব কমন কোশ্চেন এটা। এসি আর 220 ভোল্ট ডিসি, এই দুটোর মধ্যে এটা মোর ডেঞ্জারাস। আর একটা ডেফিনেশন দিয়েছি, ফর্ম ফ্যাক্টর বলে একটা ডেফিনেশন আছে। এটাকে বলা হয় আকার গুণক বা আকৃতি গুণক। এটা একটা টার্ম। এটা সমান হচ্ছে আইআরএমএস বাই আই অ্যাভারেজ, এটাকে বলা হয়। এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর এফ, আইআরএমএস বাই আই অ্যাভারেজ। যদি আমরা সাইন ধর্মী যদি ধরি, সাইনুসয়েডিয়াল যদি ধরি, সাইনুসয়েডাল যদি আমরা ওয়েভ ফ্রন্ট ধরি, তরঙ্গ মুখটা যদি সাইনুসয়েডিয়াল ধরি, ত্রিকোণা না নিয়ে যদি এরকম সাইনুসয়েডিয়াল ধরি, তাহলে আমরা জানি আইআরএমএস সমান হয় I0/√2। আর আমরা জানি আই অ্যাভারেজ এটা কিন্তু পূর্ণ চক্রে নয়, এটা অর্ধচক্রে, অর্ধচক্রে। তাহলে সেটা সমান আমরা জানি 2I0/π হয়। তো এটা যদি আমরা বসাই, তাহলে ফর্ম ফ্যাক্টর এফ সমান পাবো I0/√2 ডিভাইডেড বাই 2I0/π। এটা মনে রাখবে, এটা 1.11 আছে কোথায় এটা, এটা ক্যালকুলেশনের ভ্যালুটা হয় যে হ্যাঁ, এই তো এখানে দিয়েছে 1.11 হয়। এই ভ্যালুটা কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় পড়ে যায় যে একটি সাইন ধর্মী তরঙ্গ মুখের জন্য ফর্ম ফ্যাক্টর কত, 1.11। যদি তোমাকে বলে স্কোয়ার ওয়েভের জন্য হবে 1। তাহলে এই যে ফর্ম ফ্যাক্টর যেটা বাংলায় বলা হয় আকৃতি গুণক, আকৃতি গুণক, এটা পাতি একটা ডেফিনেশন। সেটা হচ্ছে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, আইআরএমএস বাই আই অ্যাভারেজ। এটা যদি সাইন ধর্মী ধরি, সাইন ধর্মী তরঙ্গ মুখ, তার ক্ষেত্রে এই এফ এর মানটা হয় 1.11। যদি আমরা এরকম ধরি, এরকম যদি ধরি বর্গাকার স্কোয়ার ওয়েভ ফ্রন্ট, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে যাহাই তোমার আইআরএমএস তাহাই আইআর এভারেজ হয়। এর ক্ষেত্রে তোমরা প্রমাণ করে দেখো, এটা আমি পরের দিন করে দেবো, প্রমাণ করে দেখবে যে এক্ষেত্রে আইআরএমএস আর আই অ্যাভারেজ সেম। তার জন্য এক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর এফ সমান হয় 1.0। শুধুমাত্র স্কোয়ার ওয়েভ ফ্রন্ট,
বাংলায় এটাকে কি বলা হয়, স্কোয়ার ওয়েভ ফ্রন্টটাকে? বর্গাকার তরঙ্গের জন্য। বর্গাকার তরঙ্গের জন্য। চলো এই পর্যন্তই থাক আজকে। ভাই একটু কোনটা কোনটা ফর্ম ফ্যাক্টরটা, হ্যাঁ মানে কেমন দেখতে, ওই ফর্ম ফ্যাক্টর দেখি তুই বুঝতে পারবি যে ওটা কিরকম আকার। 1.11 ফর্ম ফ্যাক্টর দিলে মানে একদম পাতি সাইনোসয়েডিয়াল বসিয়ে দিতে পারিস। হয় সাইনোসয়েডিয়াল মানে সাইন হতে হবে এমন নয়, কসটাও সাইনোসয়েডিয়াল, যেটা তোর ওই পর্যায়ক্রমে চেঞ্জ হয়। যদি 1 হয় তাহলে সেটা বর্গাকার ছাড়া আর অন্য কিছু হবে না। জাস্ট ওটুকু বোঝার জন্য, ফর্মটা বোঝার জন্য ফ্যাক্টর। এবার অনেক সময় এটা কুইজের মতো করে কোশ্চেনটা পড়ে যায়, এবার যদি না জানা থাকে তাহলে তুই মাথার চুল ছিললেও ওটা কিছু করতে পারবি না, কারণ এখানে ঠান্ডা লাগিয়ে কিছু হবে না। দিস ইজ অ্যান ইনফরমেটিভ কোশ্চেন। ওকে। তো এই আরেকটা জিনিস যেটা তোমাদের হয়তো বলা হলো না, সেটা হচ্ছে আমরা এই যে এসি ডায়নামো করলাম, এসি ডায়নামো করলাম, এছাড়াও ডিসি ডায়নামো হয়, এটা বলে দেবো। ওই জাস্ট কমিউটেটরটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে মোটর সম্বন্ধে, তো আমরা জানি মোটর মানে যে কোনো ধরনের আহ মানে অন্য কোনো শক্তিকে যান্ত্রিক শক্তিতে করবে, আর এটা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি করে, আর এটা তড়িৎ শক্তিকে ইলেকট্রিক মোটর যদি বলি তাহলে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি করে। তো এরা না পরস্পর একদম কমপ্লিটলি অপোজিট দুটো জিনিস। ডায়নামো ভার্সেস মোটর, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো। এটা দিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব। ওকে। চলো বাই। এখান থেকে যে অঙ্কগুলো আছে 529 পাতার, আর পরিচ্ছদ সংক্রান্ত কোশ্চেন আছে 529 পাতার, প্লিজ ডু ইট। 529 পেজ প্রবলেম সলভ যেগুলো আছে, আর পরিচ্ছদ সংক্রান্ত যে প্রশ্ন আছে এগুলো করে নিন। এটা প্লিজ ডু ইট। চলো বাই।